করছিস? আশা করি শুনতে পাচ্ছিস। শুনতে পারছিস নাকি ঠিক করে একটু কমেন্টে কনফার্ম কর। আমি তারপরে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো বলছি। ঠিক আছে? ঠিক আছে। শুনতে পাচ্ছিস নাকি একটু কমেন্টে বল, আমি তারপরে ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করছি। স্পেকট্রোস্কোপিক টেকনিক এমনিতে ইটসেলফ একটা ভাস্ট টপিক, স্পেকট্রোস্কোপিক চ্যাপ্টারটা। তো যেই প্রশ্নগুলো বিগত বছরে মোস্টলি এসেছে সেই কোশ্চেনগুলোকে নিয়ে আলোচনা করছি। কি অ্যান্সার লিখবি সেগুলোকে নিয়ে একটু কথা বলে দিচ্ছি। তো একটু পড়ে নিস, মুখস্থ করে নিস, এটুকুই বলার। কারণ টোটাল ডিটেলে বুঝতে চাইলে একটা সিঙ্গেল ক্লাসে বা এত কম সময়ের মধ্যে, তোদের সেমিস্টারে যেটুকু টাইম, এতটা ভাস্ট টপিক কভার করা সম্ভব নয়। তো ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে নিয়ে আলোচনা করছি। তো প্রথম একটা কোশ্চেন আছে, যে কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। শর্ট কোশ্চেনগুলো আমি বলছি না, শর্ট কোশ্চেনগুলো একটু দেখে নিস তার কি অ্যান্সার। মোটামুটি প্রিভিয়াস ইয়ারে যেরকম শর্ট কোশ্চেন এসেছে পড়লেই হয়ে যাবে। তবে প্রথম যে কোশ্চেনটা আসছে, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। হোয়াট ইজ বিয়ার ল্যাম্বার্টস ল বা ল্যাম্বার্ট বিয়ার্স ল, দুটো নামেই চলে। প্রথমে আমরা ল্যাম্বার্টস ল পড়বো, তারপরে বিয়ার্স ল পড়বো। এই দুটোকে কম্বাইন করে দিয়ে আমাদের ল্যাম্বার্ট বিয়ার্স ল আসবে। এবার তারপরে কোশ্চেনটা, সো দ্যাট অ্যাবজর্পশন ইজ লিনিয়ারলি প্রপোর্শনাল টু দ্য কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন। তো ফার্দার ওদের যে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন আছে সেটা বলে দিলেই টোটালটা এক্সপ্লেন হয়ে যাবে। তো ওটা নিয়ে কোনো প্রবলেম নেই। এবার দেখ, সো ল্যাম্বার্টস ল কি বলছে? ল্যাম্বার্টস ল বলছে যে তুই যদি কোনো একটা সলিউশন নিলি, কোনো একটা টেস্ট টিউব যাই হোক, তার মধ্যে তুই কিছু একটা সলিউশন নিলি, সেই সলিউশনের মধ্যে দিয়ে কোনো একটা মোনোক্রোম্যাটিক লাইট, মোনোক্রোম্যাটিক লাইট মানে ওই যে ভিপ জি আর হোয়াইট লাইটকে স্প্লিট করলে যে আমরা বিভিন্ন মোনো লাইট, সিঙ্গেল লাইট পাই। সিঙ্গেল লাইট ইন দ্য সেন্স রেড বা ইয়েলো হলো, গ্রিন, ব্লু, ভায়োলেট, এই যে সিঙ্গেল কালারগুলো, হোয়াইট লাইট স্প্লিট হলে যে বাকি যে সাতটা রং আমরা পাই, সেটা মোনোক্রোম্যাটিক রেডিয়েশন বা মোনোক্রোম্যাটিক লাইট। তাহলে এখানে যদি মোনোক্রোম্যাটিক লাইট দিয়ে তুই যদি হিট করিস এই সলিউশনটাকে, তাহলে কোনো একটা সলিউশন, হোমোজিনিয়াস সলিউশন, অবশ্যই সলিউশন বললেই আমাদের ডেফিনেশনে হোমোজিনিয়াস ওয়ার্ডটা আসে। তো হোমোজিনিয়াস এই ওয়ার্ডগুলো মেন লিখতে হবে পরীক্ষাতে। তাহলে পাসিং থ্রু আ হোমোজিনিয়াস, এবং সেটাকে ট্রান্সপারেন্ট হতে হবে, এবং সেটা একটা অ্যাবজর্বিং মিডিয়া। এ কি করে, এই সলিউশনটা যে মোনোক্রোম্যাটিক লাইটটা দিয়ে তুই এটাকে হিট করছিস, সে এই সলিউশন থেকে কি করে, রেডিয়েশনের কিছু পার্টকে অ্যাবজর্ভ করে দেয়। ঠিক আছে? অ্যাবজর্ভ করে, তার ফলে যে রেডিয়েশনটা এখান থেকে বেরোবে, সেই রেডিয়েশনটার ইন্টেন্সিটিটা কি হয়ে যাবে, সেই ইন্টেন্সিটিটা কিছুটা কমে যাবে। ইন্টেন্সিটি মানে লাল আলো আমি যদি ধরি, লাল আলোটা যতটা জোরালো ভাবে এই সলিউশনটার মধ্যে পড়ছিল, সলিউশনটার মধ্যে দিয়ে লাল আলোর কিছুটা অংশ অ্যাবজর্ভ হয়ে যাওয়ার পর বাকি যেটা বেরোচ্ছে তার আলোর জোরালো ভাবটা একটু কমে যাবে। তাহলে তার ইন্টেন্সিটিটা কিছুটা পরিমাণ, কমবে। তাহলে দ্য রেট অফ ডিক্রিজ অফ ইন্টেন্সিটি অফ দ্য রেডিয়েশন উইথ থিকনেস অফ দ্য মিডিয়াম। থিকনেস মানে এই যে কতটা পরিমাণ সলিউশন আছে ওটাই, টেস্ট টিউবটা কতটা মোটা, টেস্ট টিউবটা কতটা সরু, কিরকম নিচে, দ্যাট ইজ দ্য থিকনেস অফ দ্য মিডিয়াম ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ইন্টেন্সিটি অফ দ্য ইনসিডেন্ট রেডিয়েশন। তাহলে যে আলোটা এখানে ইনসিডেন্ট হচ্ছে সেটাকে আমরা এখন থেকে লিখবো আই নট বা আই জিরো, আর যে লাইটটা বেরোচ্ছে সেটাকে লিখবো আই। এই দুটো টার্ম দিয়ে আমরা ইউজ করবো এখন। তাহলে যেটা দেখা যাচ্ছে কি, রেট অফ ডিক্রিজ অফ ইন্টেন্সিটি। তাহলে রেট অফ ডিক্রিজ অফ ইন্টেন্সিটি অফ দ্য রেডিয়েশন উইথ থিকনেস অফ দ্য মিডিয়াম। তাহলে রেট অফ ডিক্রিজ, যেহেতু ডিক্রিজ হচ্ছে তাই মাইনাস বসেছে, কমেছে, কতটা পরিমাণ কমেছে, ডিআই। কার সাথে আমরা করছি, থিকনেস অফ দ্য মিডিয়াম, তাহলে ডিএক্স। সেটা কার সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে, লাইটের ইন্টেন্সিটিটার সাথে। তাহলে এটা প্রথম ফর্মুলা আমরা পেয়ে গেলাম, ল্যাম্বার্টস ল। তাহলে ল্যাম্বার্টস ল এর ক্ষেত্রে এটা লিখে দিবি, এক্সটা কি বোঝাচ্ছে, আইটা কি বোঝাচ্ছে এবং ডিআইটা কি বোঝাচ্ছে এখানে তুই লিখে দিবি। ঠিক আছে? আমি অলরেডি মুখে বলে দিলাম আই বা এক্স, ডিআই এগুলো কি বোঝাই বলে দিয়েছি। নেক্সট, তাহলে এটা ল্যাম্বার্টস ল হলো। দেন আমাদের আসছে বিয়ার্স ল। বিয়ার্স লর ক্ষেত্রেও তাই, লেফট সাইডে জিনিসটা তাই, রাইট সাইডে প্রপোর্শনালিটিটা অন্য কারোর সাথে বিয়ার দেখলে এটা হচ্ছে। এক্ষেত্রেও মোনোক্রোম্যাটিক রেডিয়েশন আমরা যদি পাস করি কোনো একটা সলিউশন অফ এ অ্যাবজর্বিং সাবস্টেন্স, দ্য রেট অফ ডিক্রিজ অফ ইন্টেন্সিটি, এখানেও রেট অফ ডিক্রিজ অফ ইন্টেন্সিটি উইথ থিকনেস অফ দ্য অ্যাবজর্বিং মিডিয়াম। দ্যাট মিনস এই যেটা আমি হাইলাইট করলাম সেটা বোঝাচ্ছে মাইনাস ডিআই বাই মাইনাস ডিআই ডিএক্স। তাহলে রেট অফ ডিক্রিজ অফ ইন্টেন্সিটি, ডিক্রিজ করছে তাই মাইনাস, কে ডিক্রিজ করছে, ইন্টেন্সিটি, কার ফাংশন হিসাবে, থিকনেস অফ দ্য মিডিয়াম।
সেটা কার সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে? কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন, সলিউশনের কনসেন্ট্রেশনের সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। তাহলে দিস ইজ ইয়োর বিয়ার্স ল। তাহলে ল্যাম্বার্টস ল লিখলি, বিয়ার্স ল লিখলি, এই দুটোকে এবার কম্বাইন করবো, কারণ মাইনাস ডিআই ডিএক্স একবার সি এর সাথে প্রপোর্শনাল আর একবার মাইনাস ডিআই ডিএক্স আই ইন্টেন্সিটির সাথে প্রপোর্শনাল। তাহলে এই দুটোকে যদি এক জায়গায় করে দিই তাহলে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আই ইনটু সি। আমি এটা অন্য বই থেকেও বলতে পারতাম, তোদের কি বলি, এটা বলা অর্গানাইজার থেকেই বলছি, যেন সবাই একটা সিঙ্গেল জায়গা থেকে পড়ে নিতে পারিস, বেশি ঝামেলা না করে। তাহলে এখান থেকে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আলফা ভি লিখলি, তুই শুধু আলফাও লিখতে পারিস, কোনো অসুবিধা নেই। এবার এখান থেকে কি করা হলো, আইটাকে এইদিকে পাঠানো হলো, ডিএক্সটাকে এদিকে নিয়ে আসা হলো। তাহলে এখান থেকে তুই ইকুয়েশনটা পেয়ে গেলি, মাইনাস ডিআই বাই আই আলফা সি ডিএক্স। এই হচ্ছে ব্যাপার। আলফাটা হচ্ছে এই যে 1 আর 2 কে কম্বাইন করলে তার প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, আর ডিএক্সটা বা সি ওগুলো তো আগের ইকুয়েশন থেকে আমরা পেয়েছি। এবার এই ইকুয়েশনটাকে টোটাল রেঞ্জে ইন্টিগ্রেট করব। টোটাল রেঞ্জ ইন্টিগ্রেট করব বলতে ইনসিডেন্ট লাইট যতটা ইন্টেন্সিটি নিয়ে এসে পড়েছে, ইনসিডেন্ট হয়েছে, সলিউশনে পড়েছে আই নট বা আই জিরো, আর যে ইন্টেন্সিটি নিয়ে বেরিয়েছে আই, এই টোটাল রেঞ্জের মধ্যে যদি আমরা এটাকে ইন্টিগ্রেশন করে দিই, মাইনাসটাকে ওইদিকে পাঠিয়ে দিয়েছে, তাহলে 0 টু এক্স, তাহলে থিকনেস একদম কিছু থিকনেস নেই, টু এক্স থিকনেস অবধি যতটা পরিমাণ ওই মিডিয়ামটার থিকনেস, তার মধ্যে যদি আমি এখানে ইন্টিগ্রেট করি, এখান থেকে পাবো ln আই নট বাই আই ইকুয়াল টু আলফা সি এক্স। আশা করি এই ইন্টিগ্রেশনটা আর করে দেখানোর আমার কিছু দরকার নেই, ইন্টিগ্রেশন অনেক বেটার হয়েছে আমার থেকে, জানিস তো সিম্পল ইন্টিগ্রেশন হলো। এবারে ইন্টিগ্রেশনটা সিম্পল, কারণ dx বাই x এর ইন্টিগ্রেশন ln x ই হয়, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, সেটা করা হয়েছে। আচ্ছা, আর এখানেও ইন্টিগ্রেশন, এখানে তো আলফা সি আমার কনস্ট্যান্ট হিসেবে বেরিয়েছে, ইন্টিগ্রেশন ওভার dx এখানে শুধু x ই বসবে, 0 টু x এর আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট করে এটা পাওয়া গেছে। তাহলে ইন্টিগ্রেশনটা সিম্পল ইন্টিগ্রেশন নিয়ে বলার কিছু নেই। তাহলে তুই আপাতত এই ফর্মুলাটা পেলি। এবার মেন ফর্মুলাটাকে আমাদের লগে কনভার্ট করে নিতে হবে। আগেও আমি অনেকবার বলেছি যে ln মানে হচ্ছে লগ তার বেস ই, এটাই মানে হচ্ছে 2.303 লগ তার বেসে 10। তাহলে যখন ln কে আমি লগে কনভার্ট করব, তাহলে এখানে একটা 2.303 ছিল, সেটাকে উল্টো দিকে ডিভাইড করে দেওয়া হয়েছে, একেবারে লিখে দেওয়া হয়েছে। তাহলে পেলাম আলফা ভি বাই 2.303 এক্স, আমরা এই জিনিসটা পেলাম, ঠিক আছে। তাহলে এখান থেকে আলফা ভি বাই 2.303 এক্স আমরা পেলাম, পাওয়ার পর এক সেকেন্ড, পেন ট্যাপটা একটু প্রবলেম করছে কদিন ধরে। তাহলে এটা পাওয়া গেল। এই যে আলফা ভি বাই 2.303, এটাকে আমরা লিখবো এপসাইলন ভি বা এপসাইলন নিউ, যা বলবি। নিউটা লিখেছে কেন, ভি নয়, বেসিক্যালি এটা নিউ, মানে এটা এই পার্টিকুলার জিনিসটা একটা পার্টিকুলার ওয়েভ লেন্থের, পার্টিকুলার মনোক্রোম্যাটিক লাইটটা যেটা পড়ছে তার তো পার্টিকুলার একটা ওয়েভ লেন্থ আছে। এই যে মনোক্রোম্যাটিক লাইটের যে রেডিয়েশন, তার তো একটা পার্টিকুলার ওয়েভ লেন্থ বা ফ্রিকোয়েন্সি আছে, তো সেটাই এখানে বলা হয়েছে ওয়েভ লেন্থ বা ফ্রিকোয়েন্সি। তাহলে ওই পার্টিকুলার ফ্রিকোয়েন্সির জন্য, ঠিক আছে, তাহলে ওই পার্টিকুলার ফ্রিকোয়েন্সির জন্য এটা চলছে। এবারে এক সেকেন্ড দাঁড়া, আমার লাইভটা একটু ফোন থেকে একটু চালিয়ে নি, এক সেকেন্ড দাঁড়া। এবার পার্টিকুলার ফ্রিকোয়েন্সির জন্য তো এটাকে শুধু আলফাও লিখতে পারিস, কোনো অসুবিধা নেই। আলফা বাই সি, এইটা থেকেই আমরা এখন থেকে এপসাইলন লিখবো। তাহলে যেটা দাঁড়ালো লগ আই নট বাই আই ইকুয়াল টু এপসাইলন সি এক্স। অনেক বই এপসাইলন সি এল লেখে, মানে লেন্থটাকে বা ওটাকে যতটা অ্যাবজর্বিং লিকুইডের যে কিসের রেসপেক্টে করেছে দেখ, অ্যাবজর্বিং সলিউশনের যে থিকনেস, এটাকে অনেক সময় এল লেখে, ঠিক আছে। এবার এটা এপসাইলন সিএল, এইটা হচ্ছে তোর টোটাল এই যে ফর্মুলাটা দাঁড়ালো, ল্যাম্বার্টস এবং বিয়ার্স লকে এক জায়গায় নিয়ে দিস ইজ ইয়োর ল্যাম্বার্টস বিয়ার্স ল। এখানে কিছু টার্মিনোলজি জানতে হবে, যেই একটা কথা এখানে একটু ভুল লিখে ফেলেছে। টোটালটা আমি কাটছি না, আমি যে জায়গাটা কাটছি সেটা হচ্ছে যে অ্যাবজর্বেন্স কথাটা ঠিকই লিখেছে, এই জায়গাটা একটু ভুল লিখে ফেলেছে, এই জায়গাটা একটু অর্গানাইজারে ঠিক করবি, কারণ অর্গানাইজারে যদি ঠিক থাকে তাহলে কোনো অসুবিধা নেই। এটা হবে লগ আই জিরো বাই আই কে আমরা এ লিখি, মানে টোটাল লগ শুদ্ধ এই টোটালটাকে আমরা এ লিখি, মানে এই জিনিসটাকে আমরা লিখতে পারি এ ইকুয়াল টু, তাহলে এখানে এ ইকুয়াল টু এটা লিখে ফেলেছে, এটা একটা গন্ডগোল। তাহলে লগ শুদ্ধ আই নট বাই আই কে আমরা এ লিখি, যেটাকে আমরা বলছি অ্যাবজর্বেন্স, ঠিক আছে। নতুন একটা টার্ম আমরা লিখবো ট্রান্সমিটেন্স, সেটা হচ্ছে টি, ওটা হচ্ছে আই বাই আই জিরো, আই জিরো বাই আই নয়, তাহলে আই বাই আই জিরো, এটা ঠিক আছে। তাহলে তুই যদি এটাকে ট্রান্সমিটেন্স টার্মে লিখতে চাস, তাহলে এ ইকুয়াল টু লগ আই নট বাই আই, তো আর টি হচ্ছে আই বাই আই জিরো, তাহলে 1/t করে লিখতে পারিস। তাহলে এ যেটা অ্যাবজর্বেন্স এখানে লিখে ফেলেছিল এ ইকুয়াল টু আই নট বাই আই, এখানে একটা লগ বসবে আগে, এটা একটা ইরর আছে এই জায়গাটায়। বাকি তো পরের লাইনটা দেখলে নিজেই বুঝতে পারবি। তাহলে এ ইকুয়াল টু লগ আই নট বাই আই এপসাইলন সি এল। তাহলে মেন কোশ্চেনটা কি ছিল, লিনিয়ারলি চাই নাকি, তাহলে লিনিয়ারলি পাওয়া যাচ্ছে।
সো দ্যাট অ্যাবজর্পশন ইজ লিনিয়ারলি প্রপোর্শনাল টু দ্য কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশন। দেখতে পাচ্ছিস তাহলে আমার যে অ্যাবজর্বেন্স আছে এ, সেটা ওয়াই ইকুয়াল টু, আমি যদি এম এক্স প্লাস সি ইকুয়েশনের সাথে তুলনা করি, তাহলে দেখ ওয়াই ইকুয়াল টু, এখানে আমার এটা এম এক্স, সি তে এখানে কিছু নেই, জিরো, তাহলে স্ট্রেট লাইন ইকুয়েশন আছে, লিনিয়ারলি সেটা ভ্যারি করছে। তাহলে এই কোশ্চেনটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল। এই কোশ্চেনটা কঠিন কোশ্চেন নয়, সিম্পল কোশ্চেন। এবার কিছু কিছু কোশ্চেন আছে যে কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারে বারবার এসেছে, বা ওই পার্টিকুলার একটা কোশ্চেন পড়ে নিলে ওখান থেকে ছোট ছোট কোশ্চেনও আসতে পারে, সেগুলো তুই করে নিতে পারবি। এই হচ্ছে বলা। এবার এই বিষয়ে ফ্লুরোসেন্স স্পেকট্রার কথা আমি পরে আসছি। শিল্ডিং ডিশিল্ডিং, এক সেকেন্ড দ্বারা কোনটা বললে আগে বেটার হচ্ছে, আমি আয়ার এর কথাটা আগে বলেন, ঠিক আছে? আয়ার স্পেকট্রা থেকে একটা ইম্পর্টেন্ট জায়গা আছে যেটা তোর পরীক্ষাতে আসতে পারে। তাহলে আয়ার স্পেকট্রার বিষয়টা নিয়ে দু একটা কথা বলি, এক সেকেন্ড দ্বারা। তাহলে ইনফ্রারেড স্পেকট্রা, ইনফ্রারেড স্পেকট্রার প্রথমে তোকে কিছু জিনিসপত্র একটু জানতে হবে, দাঁড়া। ইনফ্রারেড স্পেকট্রাতে যেটা হয় সেটা হচ্ছে মলিকিউলের বিভিন্ন ধরনের ভাইব্রেশন আছে। যারা কি বলি পেড ব্যাচে ক্লাস করেছিস তাদেরকে এই কথাগুলো বারবারই বলেছি। আয়া স্পেকট্রার ক্ষেত্রে কি হয়, মলিকিউলের বিভিন্ন ধরনের ভাইব্রেশন হয়। সেই ভাইব্রেশনগুলো অনেক ধরনের হতে পারে, স্ট্রেচিং হয়, বেন্ডিং হয়। এটা ইনিশিয়ালি আমি দুভাগে ভাগ করতে পারি তার মলিকুলার ভাইব্রেশনকে, যে মলিকিউলের যে ভাইব্রেশন যে মোডগুলো রয়েছে সেটাকে আমি দুভাগে ভাগ করতে পারি। একটা স্ট্রেচ হচ্ছে মানে বন্ডটা বাড়ছে, আবার কখনো বন্ডটা ছোট হচ্ছে, তাহলে স্ট্রেচিং হতে পারে। বেন্ডিং হতে পারে যে এই বন্ডটা এরকম আছে, তো এরা একে অপরের কাছাকাছি চলে আসতে পারে, এরকম করে কাছাকাছি চলে এলো, তাহলে পরের জায়গায় বন্ডটা একটু কাছাকাছি চলে আসছে, তাহলে বেন্ডিং হতে পারে। এবার এইগুলো টার্মের মধ্যে আরো অনেক ধরনের বেন্ডিং মোশন আমার কাছে থাকে, রকিং, ওয়াগিং, টুইস্টিং, সিজারিং, এরকম আরো অনেক ধরনের মোশন আছে। তাহলে মলিকিউলের বিভিন্ন ধরনের ভাইব্রেশন হয়। এই মলিকিউলের এই যে বন্ডের যে ভাইব্রেশন, এই ভাইব্রেশন গুলো, এই যে বিভিন্ন, যদি বলি সিমেট্রিক স্ট্রেচিং হচ্ছে, যে স্ট্রেচ হচ্ছে হাইড্রোজেন দুটো, এইখানে আনসিমেট্রিকের ক্ষেত্রে কি হচ্ছে, অ্যাসিমেট্রিকের ক্ষেত্রে কি হচ্ছে, একটা স্ট্রেচ হচ্ছে একটা বেন্ড নয়, সেটা একটা স্ট্রেচ হচ্ছে একটা কম্প্রেস হচ্ছে। এছাড়া সিজারিং এর ক্ষেত্রে দুটো হাইড্রোজেন একে অপরের কাছে চলে আসছে কাঁচির মতো। ওয়াগিং এর ক্ষেত্রে কুকুরের যেমন লেজ নড়ায়, একটা আলাদা প্লেনে এই দিকের প্লেনে ওয়াগিং করছে। তাদের মধ্যে রকিং হতে পারে, দুজনে একই দিকে যাচ্ছে। টুইস্টিং হতে পারে, দুটো একটা সিঙ্গেল প্লেনের রেসপেক্টে দুটো আলাদা আলাদা দিকে বেরিয়ে যাচ্ছে। তাহলে বিভিন্ন ধরনের আমার বেন্ডিং ভাইব্রেশন আছে। স্ট্রেচিং ভাইব্রেশনের মধ্যে সিমেট্রিক অ্যাসিমেট্রিক আছে। এই যে মলিকিউলার ভাইব্রেশন গুলো, এই ভাইব্রেশন গুলো কি হয়, যখন মলিকিউলের মধ্যে আমি আইআর ফ্রিকোয়েন্সির রেডিয়েশন দেব, মলিকিউলার ভাইব্রেশন গুলোর সাথে ওই আইআর ফ্রিকোয়েন্সিটা ইন্টারঅ্যাক্ট করে, তার ফলে এক ধরনের আমরা স্পেকট্রা পাই। আমি বেশি ডিটেলে এখন ঢুকতে পারছি না, ইনিশিয়াল একটা কথা বলে দিলাম। এবার মেন জিনিস তোকে পরীক্ষাতে যেটা জানতে চাইবে, এই যে মলিকিউলার কোন রেঞ্জে, আইআর এর রেঞ্জটা কোনটুকু রেঞ্জের মধ্যে এটা কাজ করছে এটা জানতে চাইবে। তাহলে সিম্পল টার্মে আমরা যদি বলি, এখানে কি হচ্ছে যে রেঞ্জটা, আমরা যেটুকু রেঞ্জ নিয়ে আলোচনা করব, যেটুকু আয়ার এর যে রেঞ্জটুকুতে মলিকিউলার ভাইব্রেশনটা আদতে প্রমিনেন্ট হচ্ছে, সেই রেঞ্জটা হচ্ছে 2.5 ইন্টু 10⁻⁻6 থেকে 25 ইন্টু 10⁻⁻6 মিটার। আমি যদি ওয়েভ লেন্থের রেসপেক্টে বলি, এই পার্টিকুলার ওয়েভ লেন্থ, এই যে এই পার্টিকুলার ওয়েভ লেন্থটাই আমাদের গ্রেটেস্ট কি বলবো ইম্পর্টেন্সির মধ্যে রয়েছে মলিকিউলার ভাইব্রেশন দেখার জন্য। এবার 2.5 টু 25, 10⁻⁻6 টু 10⁻⁻6, ওটা তো একই রেঞ্জেই রয়েছে, মানে মাইক্রোমিটারে রয়েছে। তাহলে 2.5 থেকে 25 রেঞ্জটা খুব ছোট হওয়ার জন্য গ্রাফটা প্রচুর ঝিনঝি হয়ে যায়। সেজন্য আমরা কি করি, এই পার্টিকুলার স্পেকট্রাতে আমরা ওয়েভ লেন্থ না নিয়ে ওয়েভ নাম্বার নিয়ে কাজ করি। ওয়েভ নাম্বার নিয়ে আগেও বলেছি, যখন আমি কি কোন চ্যাপ্টার পড়িয়েছিলাম, অ্যাটমিক স্ট্রাকচারের বেসিক গুলো বলেছিলাম। ওয়েভ নাম্বার মানে হচ্ছে নিউ বার মানে হচ্ছে 1/λ। তাহলে যেহেতু রেঞ্জটা আমার 2.5 থেকে 25 এর মধ্যে ভ্যারি করছে, অবশ্যই এখানে 10⁻⁻6 আমার রয়েছে, মিটারে যেহেতু ক্যালকুলেট হচ্ছে, মানে এটা মিটার মিটার রেঞ্জে রাখার চেষ্টা করেছি। তো যাই হোক, তো এই এত শর্ট রেঞ্জের মধ্যে যেহেতু এটা কাজ করে, গ্রাফের ঘিঞ্জি হয়ে যেতে পারে। তাই আমরা এটাকে 1 করে নিয়ে ওয়েভ নাম্বার নিই, ওয়েভ লেন্থকে চেঞ্জ করে নিয়ে আমরা ওয়েভ নাম্বার করে দিই। তাহলে সেক্ষেত্রে মেন যেটা করতে হবে, ছোট সংখ্যাকে যখন 1 করবো ওটা বড় হয়ে যায়, তাহলে আয়ার এর যে রেঞ্জটা, তাহলে আয়ার এর মেন রেঞ্জটা থাকে 4000 টু 400 সেন্টিমিটার ইনভার্স। এই রেঞ্জে আমার আয়ার ফ্রিকোয়েন্সির
বা আইআর স্পেকট্রাটা এইটা রেঞ্জ, তাহলে পরীক্ষাতে এমসিকিউ হিসাবে জানতে চাইবে আইআর ফ্রিকোয়েন্সির রেঞ্জ কোনটা, সেটা হচ্ছে 4000 টু 400 সেন্টিমিটার ইনভার্স। তাই এখানে ওয়েভ নাম্বার কেন নেওয়া হয় তার রিজনটা এটা। আইআর ফ্রিকোয়েন্সি যেটুকুকে নিয়ে আমাদের এখানে আলোচনা করতে হবে সেই ফ্রিকোয়েন্সির রেঞ্জটা বা ওয়েভ লেন্থের রেঞ্জটা খুব ছোট থাকে, সেটাকে বড় করার জন্য আমরা 1/, নিয়ে নিয়ে রেঞ্জটা এক্সটেন্ড হয়ে যায়, বড় হয়ে যায়। দেখ 2.5 টু 25 ছিল, এখন 4000 থেকে 400 হয়ে গেল, রেঞ্জটা অনেকটা বেড়ে গেছে। আচ্ছা বেশ, এবার এইটুকুই এখানে বলার ছিল। এইটা পরীক্ষাতে কোশ্চেন একটা এমসিকিউ কোন জায়গার মধ্যে কাজ করে, এবং এরপর আমাদের ফিঙ্গারপ্রিন্ট রিজিয়ন বুঝতেও এটা হেল্প করবে। তাহলে আর কি বলার আছে, এখানে বিভিন্ন ধরনের মোশন আছে, ফান্ডামেন্টালস, ওভারটোনস, অনেক কিছু হয়। এই যে পার্টিকুলার ইকুয়েশনটা দেখছিস, এই পার্টিকুলার ইকুয়েশনটা দিয়ে এবার নিউমেরিক্যাল করতে হবে। ঠিক আছে, এই পার্টিকুলার ইকুয়েশনটা দিয়ে যে নিউমেরিক্যাল করতে হবে সেটা নিয়ে তো আমি আলোচনা করছি। দাঁড়া, এবার নেক্সট আসবে এই চ্যাপ্টার থেকে একটা নিউমেরিক্যাল। রেঞ্জটা পড়ার পর আমাদের নিউমেরিক্যাল জানতে চাইবে, ঠিক আছে? বেশ, দেখ এবার তাহলে সেই নিউমেরিক্যালের দিকে যাই। এখানে চলে আয়। এই ইকুয়েশনটা ভালো করে দেখ, এখান থেকে নিউমেরিক্যাল আসার চান্স খুবই বেশি। এক সেকেন্ড দাঁড়া, পেনটা একটা প্রবলেম করছে, তাই লিখতে পারছি না। হ্যাঁ ঠিক হয়েছে। তাহলে যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ ভাইব্রেশন অফ দ্য বন্ড ইজ গিভেন বাই দ্য, আমি কোন ইকুয়েশন ইউজ করব, নিউ বার ইকুয়াল টু 1/2πc, নিউ বার ইকুয়াল টু 1/2πc, এই ইকুয়েশনটা, নিউ বার ইকুয়াল টু 1/2πc রুট আন্ডার কে বাই মিউ, এই ইকুয়েশনটা আমরা ইউজ করব। ঠিক আছে, এই ইকুয়েশনে যে মিউটা আছে, মিউ, এই মিউটা হচ্ছে রিডিউসড মাস অফ দ্য সিস্টেম। কি করব, যে দুটো অ্যাটমের মধ্যে ধর সি আর হাইড্রোজেনের মধ্যে এই বন্ডের কত ওয়েভ লেন্থ আসবে, আইআর ফ্রিকোয়েন্সিতে কত ওয়েভ লেন্থ এটা রেজোনেট করবে, সেটা জানতে চাইলে এর মাসটাকে ধরে নিলাম m1, এর মাস হচ্ছে m2, তাহলে এদের নিউ বার কি করে বেরোবে, m1 ইন্টু m2 বাই m1 প্লাস m2, এইটা তোকে আলাদা করে ক্যালকুলেট করে নিতে। আমরা গ্রাম অ্যাটমিক মাস বুঝি সেটাই, এর জন্য 12 বসাবি, এটার জন্য 1 বসাবি, অবশ্যই 1.008 বসাতে হতে পারে, মানে হতে পারে ইন দ্য সেন্স তুই এক্সাক্ট বসাতে পারিস, তবে ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা কি করছি, ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা জাস্ট 1 বসাবি, ক্যালকুলেশনের সুবিধা হবে, বা সেই জন্য হচ্ছে 1/12 বসাবো। এটা আমার মেন ইকুয়েশন, এটা মেন ইকুয়েশন, ঠিক আছে? এবার ফর্মুলা দেখে নিলি, কি করে বার করতে হবে সব হয়ে গেল, এবার নিউমেরিক্যালের দিকে চলে। পরীক্ষাতে কাজের সুবিধার জন্য এটা করতে পারিস, নিউ বার ইকুয়াল টু 1/2πc রুট আন্ডার কে বাই মিউ, এই যে 1/2πc এর জায়গাতে যদি ক্যালকুলেটর না থাকে বা ক্যালকুলেটর থাকলেও একবারে 4.12 ডাইরেক্ট বসাবি, তোর কাজের সুবিধা হয়ে গেল নিউমেরিক্যালটা করার জন্য। শুধুমাত্র কে বাই মিউ বসিয়ে দিলেই হবে। আর কে এটা হচ্ছে এখানে ফোর্স কনস্ট্যান্ট, ডাইন পার সেন্টিমিটার ইনভার্স যা বসবে। এবার দেখ বিভিন্ন বন্ডের যে কত রেঞ্জে ওটা ফ্রিকোয়েন্সি হবে বা কত সেন্টিমিটার ইনভার্সে সে ডেটা দেবে, সেটা তুই যদি বার করার চেষ্টা করিস, তোকে কে এর ভ্যালুটা পরীক্ষাতে বলে দেবে। তুই সি সি বন্ড বলেছে, তাহলে দুটোই যেহেতু কার্বন, তাহলে 12 × 12 বাই 12 + 12 করলি, তাহলে এখান থেকে 6 বেরিয়ে এলো। 4.12 এখান থেকে করে আসবে, যেটা 1200 সেন্টিমিটার ইনভার্সে বেরোবে। কার্বন ডবল বন্ড কার্বন, তার ফোর্স কনস্ট্যান্ট বলে দেবে, ব্যাপার এখানে সেই 6, যেহেতু ফোর্স কনস্ট্যান্টের ভ্যালুটা আলাদা, তাই এর ফ্রিকোয়েন্সি 1650 সেন্টিমিটার ইনভার্স। দেন এই কার্বন কার্বন সিঙ্গেল দিতে পারে, কার্বন কার্বন ডবল দিতে পারে, কার্বন হাইড্রোজেন দেবে, এই আর কার্বন আর ডয়টেরিয়াম দেবে, এইটুকুই। কার্বন হাইড্রোজেনের বার করলে কি হবে, হাইড্রোজেনের জন্য 1, তাহলে 12 × 1/12 + 1, তাহলে 0.923 মতো আসবে, ক্যালকুলেটর আছে বসিয়ে নিতে পারবি। সেখান থেকে 4.12 বসাতে বললে 1/2πc কে বাই মিউ, কে এর ভ্যালুটা পরীক্ষাতে বলে দেবে, বেরিয়ে যাবে। ডয়টেরিয়াম, ডয়টেরিয়াম হচ্ছে হাইড্রোজেনের আরেকটা আইসোটোপ, ডয়টেরিয়াম হচ্ছে 1H2, মাস নাম্বার 2, তাহলে গ্রাম অ্যাটমিক মাস হয়ে 2 আসবে, দেখ এখানে 2 বসানো হয়েছে। যদি ট্রাইটিয়াম দিত, ট্রাইটিয়াম বা ট্রিটিয়াম হচ্ছে 1H3, তাহলে তার জন্য মাস বসতো 3, তো 12 × 3/12 + 3 হতো। এখানে যেহেতু ডয়টেরিয়াম দিয়েছে, তবে ট্রাইটিয়াম দেবে না, কার্বন হাইড্রোজেন, কার্বন ডয়টেরিয়াম, কার্বন ডবল বন্ড কার্বন, কার্বন সিঙ্গেল বন্ড কার্বন, এই 4 রকম দেবে। আরেকটা দিলে হয়তো কার্বন ডবল বন্ড অক্সিজেন তোকে, কার্বন ডবল বন্ড অক্সিজেন তোকে দিতে পারে, ম্যাক্স টু ম্যাক্স। ঠিক আছে, কার্বন ডবল বন্ড অক্সিজেন দিতে পারে, তাহলে কার্বনের জন্য তো 12 জানিস, অক্সিজেনের জন্য 16 বসাবি, যদি কোথাও নাইট্রোজেন থাকে নাইট্রোজেনের জন্য 14 বসাবি, বাকি তো জানিসই। তাহলে কার্বনের জন্য 12, অক্সিজেনের জন্য 16, নাইট্রোজেনের জন্য 14, হাইড্রোজেনের জন্য 1, এই কটা বসলেই হবে। আর মেন ফর্মুলা তো একটু আগে বলেই দিলাম, নিউ বার ইকুয়াল টু
নিউ বার ইকুয়াল টু 1/2πc, 2πc এর জায়গাতে ডাইরেক্ট 4.12 বসাবি, কে এর ভ্যালুটা তোকে বলে দেবে, আর মিউটা মানে রিডিউস মাসটা তোকে বার করে নিতে হবে, এটুকুই কাজ। আর এখানে এই যে ফোর্স কনস্ট্যান্টটা 9/সেন্টিমিটার ইনভার্সে বসছে, কেন 9/সেন্টিমিটার ইনভার্স? কারণ লাইটের স্পিডটা 3 × 10⁻10 সেন্টিমিটার পার সেকেন্ড নেওয়া হয়েছে, ফ্রিকোয়েন্সিটা সেন্টিমিটার ইনভার্স নেওয়া হয়েছে, ফোর্স কনস্ট্যান্টকেও আমি 9/সেন্টিমিটার ইনভার্সে নিয়েছি, তবে গিয়ে 4.12 বেরিয়েছে। তাই এখান থেকে যে ভ্যালুটা বেরোবে সেটা সেন্টিমিটার ইনভার্স, এবং আমি ডেটাটা সেন্টিমিটার ইনভার্সেই চাইছি, এই হচ্ছে ব্যাপার। এখানে দেখ বাকি ঠিক আছে, বাকি আর কিছু দরকার নেই, এরকম এই রকমই কোশ্চেন দেবে, তাহলে এরকম একটা তোকে নিউমেরিক্যাল দিতে পারে। তাই তুই অর্গানাইজারের দিকে যদি চলে যাই, তাহলে অর্গানাইজারে তুই দেখতে পাবি এরকম টাইপের কোশ্চেন। আচ্ছা, এই যে গ্রাফগুলো হয় না, আইআর ফ্রিকোয়েন্সি গ্রাফ, আইআর ফ্রিকোয়েন্সি গ্রাফগুলো দেখতে এরকম টাইপের হয়, ফুরিয়ার ট্রান্সফরমেশনের থ্রু আসবে, এই গ্রাফগুলো এরকম টাইপের দেখতে হয়। সেন্টিমিটার ইনভার্সে দেখ গ্রাফগুলো কিরকম করে গেছে, দেখ 400 থেকে 4000 সেন্টিমিটার ইনভার্সে গ্রাফ টানা হয়েছে, আর এইদিকে পার্সেন্টেজ ট্রান্সমিটেন্স। দেখ মোটামুটি এই যে 1800 থেকে 1600, লেটস সে 1700 যে কার্বন ডবল বন্ড অক্সিজেনের স্ট্রেচিংটা দিয়েছে, ঠিক আছে, এখানে কার্বন হাইড্রোজেনটা দেখ এরকম জায়গায় 3200 তাহলে মোটামুটি দেখ 2900 জায়গাতে কার্বন সিঙ্গেল বন্ড হাইড্রোজেনের স্ট্রেচিং দিয়েছে। এই পার্টিকুলার মলিকিউলটার বিভিন্ন বন্ডে স্ট্রেচিং বেন্ডিং যাই হোক দেখা হয়েছে, এরকম টাইপের একটা গ্রাফ আছে, যে গ্রাফটা এরকম টাইপের দেখতে হয়, ঠিক আছে। রেফারেন্স কি হচ্ছে, এই বইটা হচ্ছে ল্যাম্পম্যান পাভিয়া, সেখান থেকে এই বইয়ের রেফারেন্স তোরা কলেজের লাইব্রেরিতে গেলেও পাবি, যদি এখন আর লাইব্রেরির তো আর টাইম নেই। যাই হোক, মেন কোশ্চেন হচ্ছে 4000 থেকে 400 সেন্টিমিটার ইনভার্স এই রেঞ্জের মধ্যে থাকে, এরপরে 1500 যেই রেঞ্জটা রয়েছে, এই 1500 রেঞ্জ, এইখানের মধ্যে আমাদের ফিঙ্গারপ্রিন্ট রিজিয়ন থাকবে, এটা একটা কোশ্চেন। ওই মেন যে কোশ্চেনগুলো আমি আসছি এক এক করে, জাস্ট এক গল্পের মতো করে বিষয়টা একটু শুনতে থাক। নেক্সট কি বললাম, নিউমেরিক্যালটা বলে দিলাম, তাহলে নিউমেরিক্যাল বেসিসে কিরকম কোশ্চেন এসছে আমরা দেখি। এই দেখ কোশ্চেন, HCl এর জন্য বার করতে দিয়েছে, রাইট, HCl এর জন্য বার করতে দিয়েছে, ভাইব্রেটিং ফ্রিকোয়েন্সিটা যে জানতে চাইছে, তোকে ফোর্স কনস্ট্যান্ট কে জানতে চাইছে। তাহলে এখানে কি হয়েছে দেখ, এখানে ডাইরেক্ট ভাইব্রেটিং ফ্রিকোয়েন্সি নিউ ইকুয়াল টু 1/2π k/μ, আমি যে ফর্মুলাটা বলেছিলাম নিউ বার ইকুয়াল টু 1/2πc রুট আন্ডার k/μ ছিল, রাইট। আর এখানে যেহেতু নিউ বার ছিল, আর এখানে কি আছে, নিউ আছে, তাই জন্য সিটা নেই, কারণ আমরা জানি নিউ ল্যামডা ইকুয়াল টু সি, রাইট, এটা আমরা জানি। আর একটা দেখলাম নিউ বার ইকুয়াল টু 1/λ, তাহলে এই যে এই সিটা আছে, আমি যদি এরকম করে দিই, দেখ নিউ ইকুয়াল টু c/λ আমি যদি লিখি, তাহলে c/λকে লিখতে পারি c ইন্টু নিউ বার, তাহলে এই সিটাকে যদি আমি নিউ বারের সাথে গুণ করে দিই, তাহলে ওটাই শুধু নিউতে কনভার্ট হয়ে যাচ্ছে, তাই জন্য এখানে যখন নিউ বার লেখা হবে তখন 1/2πc রুট আন্ডার k/μ, আর যখন নিউ বার লেখা হবে না, শুধু নিউ মানে ডাইরেক্ট ফ্রিকোয়েন্সি নিচ্ছি, ওয়েভ নাম্বার নয়, তখন সিটা থাকছে না, আর যখন নিউ বার লিখছি তখন সি থাকছে, কারণ নিউ বারের সাথে সি গুণ করে দিলে নিউ হয়ে যায়। আশা করি কথাটা বুঝতে পেরেছিস, না বুঝতে পারলে কমেন্ট করে আমাকে জানা, হচ্ছে ব্যাপার। আর বাকি তো গ্রুপে বা আমাকে পার্সোনাল মেসেজ করে পরে জেনে নিতে পারবি। তাহলে এই ফর্মুলা দুটো ভালো করে জেনে নিতে হবে, তাহলে আমি যেটা বললাম আমি সেটা একটু এখানে লিখে দিই। তাহলে যেটা বললাম, আমার যে মেন ফর্মুলা, আমরা আয়ার ফ্রিকোয়েন্সি আয়ার স্পেকট্রার ক্ষেত্রে নিউ বার ওয়েভ নাম্বারই বার করি, তাই ডাইরেক্ট ওয়েভ নাম্বার বার করার সময় ফর্মুলা হচ্ছে 1/2πc রুট আন্ডার k/μ, ঠিক আছে। এবার পরের লাইনে আমি যদি নিউ এর সাথে সি কে গুণ করে দিই, তাহলে 1/2π হয়ে যায় রুট আন্ডার k/μ হয়ে যায়, এই নিউ বার ইন্টু সিটাই হয়ে যাচ্ছে শুধু নিউ ফ্রিকোয়েন্সি, 1/2π রুট আন্ডার k/μ। কি করে এলো, নিউ ল্যামডা ইকুয়াল টু সি, এখান থেকে লিখতে পারি নিউ ইকুয়াল টু c/λ, আর সি 1/λকেই আমরা বলি নিউ বার, এইখান থেকে আমরা এটা বসাতে পারি। তাহলে এইটা হচ্ছে এই দুটো হচ্ছে এই চ্যাপ্টারের মেন ফর্মুলা, আশা করি নিউমেরিক্যাল করতে পারবি। এবার এখানে কি বলে দিয়েছে, ভাইব্রেটিং ফ্রিকোয়েন্সিটা বলে দিয়েছে, এখানে তো সেন্টিমিটার ইনভার্সে বলেনি, জাস্ট ফ্রিকোয়েন্সিটা বলেছে, তাই আমি নিউ বারের ফর্মুলাটা নয় নিউ ফর্মুলাটা ইউজ করলাম। সেই ফর্মুলাটা ইউজ করার পর ডাইরেক্ট তুই এই দিকে এই ভ্যালুটা জানিস, এই ভ্যালুটা ইন দ্য সেন্স নিউ এর ভ্যালুটা তুই জানিস, মিউ ভ্যালুটা কি করে বার করবো, হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের জন্য 1, ক্লোরিনের জন্য 35.5 নিব, এই দুটোকে প্রথমে গুণ হবে, যোগ নিচে যোগ করবো, হাইড্রোজেনের জন্য তুই নিলি 1, ক্লোরিনের জন্য 35.5 নিলি, যেটা তাদের মলিকুলার মাস গ্রাম অ্যাটমিক মাস, নিয়ে উপরে গুণ হবে নিচে যোগ হবে, নিউ বার পেয়ে যাবে, মিউটা পেয়ে যাবি 2, তো 2 নিউমেরিক্যাল 2, পাই হচ্ছে 3.14, এই ভ্যালুটা তোকে বলে দিয়েছে, সবকিছু ইউজ করে দিলেই ফোর্স কনস্ট্যান্ট কে এর ভ্যালুটা বেরিয়ে এখান থেকে চলে আসবে। এই হচ্ছে ব্যাপার, তুই ডাইন পার সেন্টিমিটারে রাখতেই পারিস, কোনো অসুবিধা নেই, কারণ তোকে কোথাও কোনো রেস্ট্রিকশন নেই। এরা কি করেছে, যেটা এএমইউটা যেটা বেরিয়েছে সেটাকে আবার সেই কেজিতে কনভার্ট করেছে, বহু ঝামেলা করেছে, তুই গ্রামেই রাখ, অত ঝামেলারই নাই, 1 × 35.5 নিয়েছে, নে বাই
1+35.5 কোয়ার ক্লোরিনের যেটা এখান থেকে যেটা বেরোবে সেটা গ্রামেই আসবে, সব আমার এসআই সিজিএস এ রয়েছে, ডাইন পার সেন্টিমিটারে বার করা হয়। সে তুই নিউটন মিটারে চেঞ্জ করছিস তাতে কিছু ইস্যু নেই, ঠিক আছে? তো ডাইন পার সেন্টিমিটারে তুই বার করে আয়। মোদ্দা কথা মেন হচ্ছে এই ফর্মুলা, বাকি ক্যালকুলেশনটার জন্য তোর কাছে ক্যালকুলেটর রয়েছে। এইটুকু এখান থেকে বলার। আচ্ছা, এবার নেক্সট আইআর থেকে তোর আর কি কোশ্চেন করতে পারে? এনএমআর এসবের এমআরআই এর দিকে যাচ্ছি, আইআর থেকে আরেকটা কি কোশ্চেন হতে পারে? আইআর থেকে আর যে কোশ্চেন হতে পারে সেই কোশ্চেনটা হচ্ছে এইটা, আইআর স্পেকট্রা ইজ অফেন ক্যারেক্টারাইজড অ্যাজ দ্য মলিকুলার ফিঙ্গারপ্রিন্ট। আইআর স্পেকট্রাকে কেন আমি মলিকুলার ফিঙ্গারপ্রিন্ট বলি? তার অ্যান্সারটা এখানে দেওয়া রয়েছে, এই অ্যান্সারটা লিখে দিলেই হবে। তুই অলরেডি একটা জিনিস জানলি, আইআর ফ্রিকোয়েন্সির রেঞ্জ হচ্ছে 4000 টু 400 সেন্টিমিটার ইনভার্স, ঠিক আছে? এটা আইআর ফ্রিকোয়েন্সির রেঞ্জ, তো একটু আগে জানলি। তাহলে দ্য রিজিয়ন বিলো 1500 সেন্টিমিটার, দ্যাট মিনস 400 টু 1500 সেন্টিমিটার, সেন্টিমিটার ইনভার্স, এই যে রেঞ্জটা রয়েছে, এই রেঞ্জে is rich in many absorption due to bending as well as stretching vibration of carbon single bond carbon, carbon single bond oxygen and carbon single bond nitrogen bond. Already stretching and bending বন্ডের স্ট্রেচিং অ্যান্ড বেন্ডিং বলতে কি বোঝায় একটু আগে আমি দেখালাম, কারণ টাইমের রেস্ট্রিকশনের জন্য ওর বেশি আমার এখন আর বলার জায়গা হচ্ছে না। জাস্ট স্ট্রেচিং বেন্ডিং কথাটার মিনিং কি, বন্ডের স্ট্রেচিং বেন্ডিং কি ওটা বললাম, বেশ। সেটার জন্য কিছু ফান্ডামেন্টাল ব্যান্ডস আছে। তাহলে ইন এ স্পেকট্রাম ইউজুয়ালি দেয়ার আর মোর বেন্ডিং ভাইব্রেশন কম্পেয়ার টু স্ট্রেচিং ভাইব্রেশনস, ঠিক আছে? তার এই এই ডেটাটা কোত্থেকে পাচ্ছি? এগুলো এক্সপেরিমেন্টাল ডেটা, এইটা বেশি হয়। তাহলে দ্য রিজিয়ন বিলো 1500 সেন্টিমিটার, এইখানে 400 1600 600 লিখেছে, 400 ধরে লিখতে পারিস, ট্রু, ঠিক আছে? বেশ, তোর যদি ডেটা নিয়ে মনে হয় না অর্গানাইজারে 1600 লিখেছে, আমার 400 এর স্যার রেফারেন্স চাই, 400 কোথায় ইউজ করেছে, আমি সেই 400 তো দেখিয়ে দিচ্ছি, একটু দাঁড়া। তাহলে এই যে ল্যাম্পম্যান পাভিয়ার মতে 4000 টু 400 সেন্টিমিটার রেঞ্জে নেওয়া হচ্ছে, তো আমি এই বইয়ের রেফারেন্স ধরে বলছি 400 পর্যন্ত তুই লিখতে পারিস, এটা একটা স্ট্যান্ডার্ড বই। আচ্ছা, তাহলে এটা তুই 400 লিখলি। ইজ দেয়ার ফর রিচ ইন অ্যাবজর্পশন ব্যান্ডস অ্যান্ড শোল্ডার্স, এইসব কথা দেওয়া যাচ্ছি না। দিস রিজিয়ন ইজ কল্ড ফিঙ্গারপ্রিন্ট রিজিয়ন, ইট ইজ এ ইউনিক ফর আ মলিকিউল, some molecules having same functional group show similar absorption above 1500 centimeter but their spectra differ in the fingerprint region। তাহলে 1500 এর পর থেকে যে 4000 পর্যন্ত, 4000 ইন সেন্টিমিটার ইনভার্স পর্যন্ত যে জায়গাটা রয়েছে সেখানে অনেক মলিকিউলের স্পেকট্রা ম্যাচ করতে পারে, কিন্তু 400 টু 1500 এই রেঞ্জের মধ্যে কারোর স্পেকট্রা ম্যাচ করবে না। সেই জন্য আইআর ফ্রিকোয়েন্সির 400 টু 1500 সেন্টিমিটার ইনভার্স এই রেঞ্জটাকে আমরা বলি ফিঙ্গারপ্রিন্ট রিজিয়ন, এবং অ্যাজ এ জেনারেল আমরা বলতে পারি আইআর স্পেকট্রা একটা মলিকুলার ফিঙ্গারপ্রিন্ট হিসাবে কাজ করছে। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হলো। লাস্ট আইআর স্পেকট্রা থেকে আরেকটা লাস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা বলবো সেটা হচ্ছে কোন টাইপের মলিকিউল আইআর ফ্রিকোয়েন্সিতে ডেটা দেবে আর কোন টাইপের মলিকিউল আইআর ফ্রিকোয়েন্সিতে কোনো ডেটা দেবে না। ডেটা দেবে না ইন দ্য সেন্স কোনো ভাইব্রেশন বা মানে স্ট্রেচিং বেন্ডিং করতে পারবে না, কারা আর কারা পারবে। তো এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। হোয়াট টাইপ অফ মলিকিউল গিভ রোটেশনাল স্পেকট্রা, রোটেশনাল স্পেকট্রা কারা দেবে, ঠিক আছে? তাহলে দ্য কন্ডিশন ফর এক সেকেন্ড, একটু দাঁড়া। রোটেশনাল স্পেকট্রাটা ছবি তোলা আছে, আইআর স্পেকট্রা ছবিটা তোলা নেই। এক সেকেন্ড, আমি বলে দিচ্ছি, দিয়ে লিখবি, ঠিক আছে? রোটেশনাল স্পেকট্রা ছবিটা তোলা রয়েছে, আইআর হচ্ছে ভাইব্রেশনাল রোটেশনাল স্পেকট্রা। বেশ, ঠিক আছে, এখন খুঁজতে গেলে ছবি ছবি তুলে এখানে নিতে গেলে টাইম লাগবে, ওটা পরের দিন তো আমি আরো ক্লাস নেবো, পরের দিন শুরুতে 2-1 মিনিটের ব্যাপার, কারা আয়া স্পেকট্রাতে কোন কোন মলিকিউল আয়া স্পেকট্রা দেবে কারা দেবে না, এই 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 ডেটাটা নিয়ে কথা বলতে হবে। 2-3 মিনিটের ব্যাপার, আমি পরের ক্লাসে শুরুতে একবার বলে দেবো, এখন ছবি তুলে খুঁজতে গেলে টাইম নষ্ট হবে ক্লাসের। সো নেক্সট, তাহলে আয়ার নিয়ে আমার এখানে আর বলার কিছু নেই। এবার যেই যে স্পেকট্রাটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইউভি স্পেকট্রা, ঠিক আছে? তাহলে ইউভি স্পেকট্রা থেকে যে কোশ্চেনটা, অনেক ধরনের কোশ্চেন হতে পারে। ইউভি স্পেকট্রার প্রথম যে কোশ্চেনটা হতে পারে যে তুমি ইউভি স্পেকট্রা ইন দ্য সেন্স ইউভি ভিজিবল স্পেকট্রার সম্বন্ধে ছোট করে কিছু একটা নোট লেখো, 3 নম্বর 4 নম্বর যত নম্বরে তোদের বড় কোশ্চেন আছে বড় কোশ্চেন হিসেবে আসতে পারে। এই ইউভি স্পেকট্রা বলতে গিয়ে আমাদের
বিভিন্ন টার্মিনোলজির আলোচনা করতে হয়। এই যে নোটটা যেটা লিখতে হবে বড় কোশ্চেন, তার মধ্যে তোকে ওখানে ক্রোমোফোর্স কাকে বলে, অক্সোক্রোমস কাকে বলে, ব্যাথোক্রোমিক শিফট, হিপসোক্রোমিক শিফট, এইগুলো নিয়ে আলোচনা করতে হবে এই বড় নোটটার আন্ডারে। এবার অনেক সময় কি হয়, 1 নম্বর বা 2 নম্বর কোশ্চেনে ক্রোমোফোর্স কাকে বলে, অক্সোক্রোমস কাকে বলে, ব্যাথোক্রোমিক শিফট কি, হোয়াট ইজ হিপসোক্রোমিক শিফট, এরকম কোশ্চেন নিয়ে 1 নম্বর বা 2 নম্বরের কোশ্চেন চলে আসবে। তো ইউভি স্পেকট্রার যেটা নোট, সেটা তুই যদি পড়ে নিস, তাহলে ইউভি স্পেকট্রা থেকে আর বাকি যা যা কোশ্চেন হতে পারে সবকিছুই কভার করা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তোর মন গেলে তোর এখানে যে অর্গানাইজারের যেটা লেখা রয়েছে তুই সেটা লিখতে পারিস, একদম সুন্দর লেখা রয়েছে। আমি আমার একটা নোট থেকে বলছি, জিনিসপত্র একই লেখা রয়েছে, আলাদা কিছু না। তো যেখান থেকে সুবিধা সেখান থেকে লেখ, আমি টোটালটাকে নিয়ে আলোচনা করে নিচ্ছি, যা যা এখান থেকে কোশ্চেন আসতে পারে সেগুলো এর মধ্যে বলা হয়ে যাবে। আচ্ছা বেশ, চল তাহলে ইউভি স্পেকট্রা। তাহলে ইউভি স্পেকট্রাতে কি হয়, ইউভি স্পেকট্রাতে যেটা হবে, এখানে আমরা ইউভি ভিজিবল রেডিয়েশন দেব একটা মলিকিউলের উপর বা স্যাম্পলের উপর। তাহলে দ্য অ্যাবজর্পশন অফ আল্ট্রাভায়োলেট and visible radiation by a molecule leads to the electronic transition among the electronic energy levels of the molecules. Electronic energy level মানে কোন ইলেকট্রনিক এনার্জি লেভেল মানে একটা n equal to 1 to n equal to 2, আমি যদি খুব বর্ডার সেন্সে বলি, এক একটা অরবিট, বোরের থিওরি যে অরবিট পড়েছিলি ওইগুলো হচ্ছে এক একটা এনার্জি লেভেল, ইলেকট্রনিক এনার্জি লেভেল বর্ডার টার্মে আমি যদি বলি। তাহলে এনার্জি লেভেল অফ দ্য মলিকিউল, অ্যান্ড ফর দিস UV visible spectroscopy is often called electronic spectroscopy and it is an absorption spectroscopy, কারণ UV visible light এখানে অ্যাবজর্ব হচ্ছে। নোট লেখার ক্ষেত্রে প্রথম কথাটা তুই এটা বলে নিবি, ঠিক। when the electromagnetic radiation, অবশ্যই মনোক্রোম্যাটিক লাইট তুই ইউজ করলি, in the UV and visible region, ইউভি ভিজিবল রিজিয়নের কোনো একটা মনোক্রোম্যাটিক লাইট তুললি, সেটাকে তুই যখন কোনো একটা কম্পাউন্ডের মধ্য দিয়ে পাস করলি, তখন দেখা যায় মাল্টিপল ব্যান্ডস, ঠিক আছে, containing a multiple bands, a portion of the radiation is usually absorbed, তাহলে যে রেডিয়েশনটা তুই দিয়েছিস তার একটা পোর্শন অ্যাবজর্ব হয়ে যায় বাই দ্য কম্পাউন্ড, and the amount of absorption depend on the wavelength of the radiation and the structure of the compound. তাহলে আগেরটার ক্ষেত্রেও একই ব্যাপার, ওই ল্যাম্বার্টস বিয়ার্স লতে যেরকম বলেছিলাম, তুই কোনো একটা মনোক্রোম্যাটিক লাইট দিয়ে বোম্বার্ডিং করলি, মনোক্রোম্যাটিক লাইটটা এখানে যেহেতু ইউভি ভিজিবল স্পেকট্রা, সেটা ইউভি ভিজিবল রেঞ্জে থাকবে। সেই মনোক্রোম্যাটিক লাইটটা বোম্বার্ডিং হলো, সেই মনোক্রোম্যাটিক লাইটের কিছু পার্ট স্যাম্পলটা অ্যাবজর্ব করলো, বাকি তো লাইটটা ছেড়ে দিল। এবার কতটা এনার্জি অ্যাবজর্ব করবে সেটা যে লাইটটা বা মনোক্রোম্যাটিক লাইটটা দেওয়া হয়েছে তার ওয়েভলেন্থ অ্যান্ড স্ট্রাকচার, কম্পাউন্ডের স্ট্রাকচার, এই দুটো জিনিসের উপর হাইলি ডিপেন্ডেন্ট থাকবে। স্ট্রাকচার কেন অ্যাবজর্পশন হচ্ছে, দ্য অ্যাবজর্পশন অফ দ্য রেডিয়েশন ইজ ডিউ টু দ্য সাবস্ট্রাকশন অফ দ্য এনার্জি ফ্রম দ্য রেডিয়েশন বিম when electrons, তাহলে ইলেকট্রন একটা লোয়ার এনার্জি লেভেল টু হায়ার এনার্জি লেভেল, ইলেকট্রনটা এখান থেকে যখন এখানে জাম্প করছে, এই দুটো ধর এটা একটা গ্রাউন্ড স্টেট, আমি E1 লিখলাম, এটা একটা হায়ার এনার্জি লেভেল E2 স্টেট লিখলাম, তাহলে ও যখন E1 টু E2 তে যাচ্ছে, এদের মধ্যে যতটা এনার্জি গ্যাপ ততটা পরিমাণ এনার্জি অ্যাবজর্ব করবে। তুই যে ইউভি ভিজিবল রেডিয়েশনটা দিয়েছিস, সেই ইউভি ভিজিবল রেডিয়েশনটা থেকে, যে রেঞ্জেই হোক ইউভি ভিজিবল রেঞ্জে, তুই ওই রেডিয়েশন থেকে কিছুটা এনার্জি অ্যাবজর্ব করবে, কতটা অ্যাবজর্ব করবে, যতটা ওর এই জাম্পটা করার জন্য দরকার পড়বে, বাকিটা ছেড়ে দেবে। তার জন্য ইলেকট্রনটা লোয়ার এনার্জি লেভেল থেকে এক্সাইট হয়ে হায়ার এনার্জি লেভেলে চলে যাবে। সিন্স অ্যান ইলেকট্রন এক্সাইটেশন ফেনোমেনা, ইউভি ভিজিবলকে আমরা ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপিও বলি, সেটা তো আগেও একবার বলা হয়েছে, ঠিক আছে, কারণ ইলেকট্রনের একটা ইলেকট্রনিক এনার্জি লেভেলে জাম্প হয়ে যায়। তাহলে প্রথম ইউভি ভিজিবল স্পেকট্রা সম্বন্ধে আমরা এই ডেটাগুলো নিয়ে কথা বললাম। দেন এখানে আলোচনা করতে গেলে ইউভি ভিজিবল স্পেকট্রার অরিজিন কি, এখানে অনেক ছোট ছোট লাইন কেন দেখা যায়, তো সেগুলো নিয়ে জানতে গেলে আরো অনেক কথা আলোচনা করতে হবে, কারণ আমরা যে একটা ইলেকট্রনিক এনার্জি লেভেলের কথা বলছি, একটা ইলেকট্রনিক এনার্জি লেভেলের মাঝে অনেকগুলো ভাইব্রেশনাল লেভেল থাকে, ঠিক আছে, মানে V0, V1, V2, V3, এটা E1 এর রেসপেক্টে। এই E2 লেভেল যে রয়েছে তার মধ্যেও অনেকগুলো ভাইব্রেশনাল লেভেল থাকে, এই ভাইব্রেশনাল লেভেলগুলোর মাঝে আবার অনেকগুলো রোটেশনাল লেভেল থাকে, এই হচ্ছে ব্যাপার। তাহলে যখন একটা ইলেকট্রনকে তুই E1 টু E2 তে জাম্প করাবি, তাহলে ভালো করে দেখ, ইলেকট্রনটা যখন E1 থেকে E2 তে জাম্প করছে, তাহলে ইলেকট্রনটা অনেকগুলো ভাইব্রেশনাল লেভেল জাম্প করছে, তাহলে তার জন্য ভাইব্রেশনাল স্পেকট্রা আছে, অনেকগুলো রোটেশনাল লেভেল পার করছে, তাহলে অনেকগুলো রোটেশনাল স্পেকট্রার মধ্যে হচ্ছে, তার জন্য ইলেকট্রনিক স্পেকট্রা বা ইউভি ভিজিবল স্পেকট্রাতে অনেক স্মলার লাইন আমরা দেখতে পাই, ঠিক আছে। আল্ট্রাভায়োলেট যে এনার্জিটা দিচ্ছে সেটা কোয়ান্টাইজ অ্যাবজর্পশন স্পেকট্রা অ্যারাইজিং ফ্রম আ সিঙ্গেল ইলেকট্রনিক ট্রানজিশন। তাহলে এখানে ছবিটা দিয়েছে দেখ, ইলেকট্রনটা যখন আমি E1 E2 লিখেছিলাম, তাহলে গ্রাউন্ড স্টেট থেকে নিচ্ছি, তাহলে আমার E1 না লিখে, ঠিক আছে, ওটাও প্রেফারেন্সের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তাহলে E0 লেভেল থেকে E1 লেভেল ইলেকট্রনটা তো না হয় জাম্প করছে, কিন্তু তার মধ্যে তো অনেক ভাইব্রেশনাল লেভেল রয়েছে, ঠিক আছে, তাহলে অনেকগুলো ভাইব্রেশনাল লেভেল সে পার করে যাচ্ছে, ভাইব্রেশনাল লেভেলের মধ্যে রোটেশনাল লেভেল রয়েছে, সে আরো অনেকগুলো রোটেশনাল লেভেলও পার করে যাচ্ছে। এই কারণে কি হয়,
কনসিস্ট অফ আ সিঙ্গেল ডিসক্রিট লাইন, অবশ্যই একটা সিঙ্গেল ডিসক্রিট লাইনই তৈরি হচ্ছে, সিঙ্গেল ডিসক্রিট লাইনই তৈরি হচ্ছে, কারণ একটা ইলেকট্রন জাম্প করছে একটা লেভেল থেকে আরেকটা লেভেলে। বাট অ্যাকচুয়াল প্র্যাকটিস, ইউভি অ্যাবজর্পশন ইউজুয়ালি অকার্স ওভার আ ওয়াইড রেঞ্জ অফ ওয়েভলেন্থ গিভিং রাইজ টু আ ব্রড ব্যান্ড। এই ব্রড ব্যান্ডটা কেন হচ্ছে? এই ব্রড ব্যান্ডটা হচ্ছে তার মধ্যে আরো সে ভাইব্রেশনাল এবং রোটেশনাল লেভেলগুলোকেও পার করে চলে যাচ্ছে ওই এনার্জির উপরে গিয়ে, মানে ভাইব্রেশনাল বা রোটেশনাল জাম্প হতে গেলে যতটা এনার্জি দরকার তুই তো তার থেকে বেশি এনার্জি দিয়ে দিচ্ছিস, তাহলে ওগুলো হয়ে যাচ্ছে। এই ঘটনাটা ঘটছে। তো এটা জাস্ট বলার জন্য বললাম, এটা তোর এই পরীক্ষাতে লেখার দরকার নেই, এটা আমি তো কি বলে পিডিএফটা আমি আপলোড করেই দেবো, বা আমি এখানে জুম আউট করলাম। কারো যদি এখান থেকে দেখার ইচ্ছা হয়, পড়ার ইচ্ছা হয়, সে পড়তে পারিস, এখান থেকে কিছু ইনফরমেশন পরীক্ষাতে লিখতে পারিস, তাহলে অন্তত তোর খাতার অ্যান্সারটা বাকিদের থেকে বেটার হবে। তাহলে এখান থেকে কিছু ইনফরমেশন লেখা হলো যে কেন ব্রড স্পেকট্রাম আমরা পাচ্ছি। ঠিক আছে, লিখলি, এই কথাটা লেখা হলো। প্রথমে আমরা কি লিখলাম? ইউভি স্পেকট্রা সম্বন্ধে বেসিক কিছু ধারণা দিলাম, যেটা একটা ইলেকট্রনিক স্পেকট্রোস্কোপি বলতে পারি। ইউভি ভিজিবল রেঞ্জের লাইট অ্যাবজর্ব করে, তার ফলে ইলেকট্রনিক একটা ট্রানজিশন হয়, এই কথাটা বললি। বলার পর কেন এখানে ব্রড স্পেকট্রা আছে সেই কথাটা একটু অল্প করে বললি। দেন আসতে হবে যে মলিকুলার মেকানিজম অফ দ্য ইউভি স্পেকট্রা, এই মলিকুলার মেকানিজম নিয়েও বলতে হবে। মলিকুলার মেকানিজম এটা পড়তে গেলে যারা মলিকুলার অরবাইটাল থিওরি ভালো করে পড়েছিস, এমওটি, এবং এমওটি একটা ইম্পর্টেন্ট টপিক তোদের, ও টু, এন টু, ও টু টু মাইনাস, ও টু মাইনাস, সিঙ্গেল মাইনাস আর কি, ওয়ান মাইনাস, এন টু মাইনাস বা এন টু প্লাস, এরকম বিভিন্ন স্পিসিসের এমওটি করতে দেবে। ভালো করে পড়িয়েছি, এমওটিটা ইম্পর্টেন্ট, তাহলে যে পড়িসনি তাকে বলার এমওটি মলিকুলার অরবিটাল থিওরি ভালো করে পড়তে। এবার ইউভি স্পেকট্রা, এখানে স্পেকট্রাটা কেন আসছে বুঝতে গেলে আমাদের একটু মলিকুলার অরবিটাল থিওরি একটু বুঝতে হবে। তাহলে অ্যাবজর্পশন কি হচ্ছে? দ্য অ্যাবজর্পশন অফ দ্য রেডিয়েশন ইন দ্য ইউভি অ্যান্ড ভিজিবল রিজিয়ন causes electronic excitation in a molecule and promotes an electron from occupied bonding or non-bonding molecular orbital। তাহলে বন্ডিং অরবিটালস আমরা বুঝি সিগমা পাই, যেগুলো সেখানে হয়েছিল। আর নন বন্ডিং মলিকুলার অরবিটাল মানে এমন একটা মলিকুলার অরবিটাল যেটা বন্ডিং এ টেক পার্ট করেনি, ইলেকট্রনগুলো রিঅ্যাকশন এবং বন্ডিং এ টেক পার্ট করেনি, সেগুলো হচ্ছে নন বন্ডিং ইলেকট্রন। ওই নন বন্ডিং ইলেকট্রনস গুলো যে অরবিটালে রয়েছে সেটাই আমার নন বন্ডিং মলিকুলার অরবিটাল অফ লোয়ার এনার্জি। তাহলে লোয়ার কোন একটা এনার্জি থেকে নন বন্ডিং হতে পারে, বন্ডিং হতে পারে, সেখান থেকে, সেটা গ্রাউন্ড স্টেটে রয়েছে, সেখান থেকে আনঅকুপাইড হায়ার যে অ্যান্টি বন্ডিং অরবিটাল রয়েছে, তাহলে লোয়ার কোন একটা বন্ডিং বিএমও লিখলাম, বন্ডিং অরবিটাল থেকে হায়ার কোন একটা অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালে ইলেকট্রনটা জাম্প করছে, কোন রেডিয়েশন পাওয়ার ফলে? ইউভি ভিজিবল রেডিয়েশন পাওয়ার ফলে। ঠিক আছে, অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালস অফ হায়ার এনার্জি ইন দ্য এক্সাইটেড স্টেট, এই কথাটা অবশ্যই লিখতে হবে, কারণ হায়ার ক্লাসে পড়ছিস, হায়ার ইনফরমেশন দিতে হবে। দ্য এক্সাইটেড স্টেট দাস প্রডিউস হ্যাজ ভেরি শর্ট লাইফ স্প্যান। ঠিক আছে, এই কথাটা তুই নাও লিখতে পারিস, এটা নিয়ে কিছু অসুবিধা নেই, যেটা না লিখলেও চলবে, আমি সেই লাইনগুলো আমি কেটে দিচ্ছি। তুই যদি এখান থেকে লিখবি মনে করিস, একদম বাকিদের অ্যান্সারের থেকে তোর বেটার অ্যান্সার হবে। এবং এই ইনফরমেশনগুলো কোথা থেকে নেওয়া হয়েছে? ল্যাম্পম্যান পাভিয়া থেকেই নেওয়া হয়েছে। ঠিক আছে, ঠিক আছে, দেন যেটা বলছিলাম, এবার দ্য মোস্ট প্রবাবল ইলেকট্রনিক ট্রানজিশন কনসিস্ট অফ দ্য, খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন লিখবি পরীক্ষার খাতায়। তাহলে মোস্ট প্রবাবল যে ট্রানজিশনগুলো হতে পারে সেগুলো কোথা থেকে হবে? ফ্রম হোমো, হোমো মানে হচ্ছে হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল, মানে অনেক বিএমওতে হয়তো ইলেকট্রন এরকম করে অকুপাইড হয়ে আছে। ঠিক আছে, এইটার পর হয়তো লেভেল ফাঁকা, তাহলে এইটা রয়েছে, তাহলে এইটা হচ্ছে হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল, এখান থেকে ইলেকট্রনটা ধর এখানে জাম্প করলো, এইটা হচ্ছে লোয়েস্ট আনঅকুপাইড মলিকুলার অরবিটাল, এই হচ্ছে ব্যাপার। তাহলে প্রমোটস ফ্রম ইলেকট্রন হোমো অথবা নন বন্ডিং মলিকুলার অরবিটাল, তার মানে এনএমও মানে নন বন্ডিং মলিকুলার অরবিটাল, অথবা বিএমও বন্ডিং মলিকুলার অরবিটাল, হুইচ ইজ হোমো, সেখান থেকে ভ্যাকেন্ট অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালে যাবে, হুইচ ইজ লুমো। তাহলে যেটা বন্ডিং মলিকুলার অরবিটাল বিএমও হতে পারে অথবা নন বন্ডিং মলিকুলার অরবিটাল, যাই হোক না কেন, সেটা হচ্ছে তোর হোমো। এখান থেকে যে এবিএমও তে যাবে সেইটা হচ্ছে তোর লুমো। এই ইনফরমেশনটা লিখলি, খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন, আবার দুবার স্টার দিয়ে দিলাম। লেখার পর এটা তোর এইখানে তুই যদি তোর কি বলে অর্গানাইজারেও আসিস, অর্গানাইজারেও এই জিনিসপত্রগুলো বলা রয়েছে, সিগমা টু সিগমা স্টার, পাই টু পাই স্টার, তাহলে ওই স্টার যেগুলো রয়েছে ওগুলো অ্যান্টি বন্ডিং, আর পাইটা হচ্ছে বন্ডিং, এনটা হচ্ছে নন বন্ডিং মলিকুলার অরবিটাল, এই জিনিসগুলোই বলা রয়েছে। অনেকে এখান থেকে লিখবে, তুই যদি এখান থেকে লিখিস তোর খাতার অ্যান্সারটা বাকিদের থেকে একটু বেটার হবে, সেই জন্য বলা। এবার টাইপস অফ ট্রানজিশন ভালো করে পড়তে হবে, এটা সিঙ্গেল কোশ্চেন হতে পারে যে ইউভি স্পেকট্রাতে আমরা কি কি ধরনের ট্রানজিশন দেখতে পাই, রাইট? তাহলে এখানে কি কি ধরনের ট্রানজিশন হতে পারে সেটা বোঝার আগে আমরা যদি মলিকুলার অরবিটাল থিওরি রেসপেক্টে ভাবি, এই ছবিটা অবশ্যই পরীক্ষাতে ইউভি স্পেকট্রা যখন বলবে এই ছবিটা অবশ্যই ড্র করে আসবে, ছবি তো নয় ডায়াগ্রামটা ড্র করে আসবে। তাহলে এখানে এনার্জি লেভেল, এটা এনার্জি অনুযায়ী সাজিয়েছে, হ্যাঁ,
এনার্জি লেভেল অনুযায়ী দেখবো সিগমা বন্ডের এনার্জি সব থেকে কম, কারণ সিগমা সব থেকে বেশি স্টেবল, যেটা সব থেকে বেশি স্টেবল হয় তার এনার্জি সব থেকে কম। তারপরে থাকে পাই, তারপরে থাকে নন বন্ডিং ইলেকট্রন। তাহলে এরা হচ্ছে এনার্জি রেসপেক্ট আমরা যদি বলি, তাহলে সব থেকে বেশি এনার্জি তাহলে কার? নন বন্ডিং এর, দেন পাই, দেন সিগমা বলা রয়েছে। তাহলে ইলেকট্রনটা জাম্প করা কার থেকে সব থেকে সুবিধা? তারপরে যদি অ্যান্টি বন্ডিং বলি, পাই স্টার আছে, সিগমা স্টার আছে। তাহলে ইলেকট্রনটা নন বন্ডিং টু পাই স্টারে জাম্প করা খুব সুবিধা। আর ইলেকট্রনটা কোথা থেকে জাম্প করবে? পাই থেকে পাই স্টারে জাম্প করবে। আর ইলেকট্রনটা নন বন্ডিং টু সিগমা স্টারে জাম্প করতে পারে। তুই এবার বলতে পারিস যে সিগমা থেকে ইলেকট্রনটা কেন সিগমা স্টার বা পাই স্টারে এই ট্রানজিশনটা কেন এখানে দেখায়নি? তার রিজনটা হচ্ছে সিগমা যে বন্ডিং অরবিটাল রয়েছে এখানে ইলেকট্রনটা হাইলি স্টেবল, ঠিক আছে? লোয়ার অ্যারো দিলাম মানে এনার্জি কম বলতে চাইলাম। তাহলে সিগমা বন্ডের ইলেকট্রনগুলো এতটাই স্টেবল হয়, আমাদের যে ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপটা রয়েছে, যে মেশিনটাতে আমরা কাজ করছি, সেই মেশিন অতটা এনার্জি দিতেই পারে না যে সিগমা বন্ডের যে ইলেকট্রনগুলো রয়েছে সেটাকে তুই অ্যান্টি বন্ডিং এ প্রমোট করবি, অতটা এনার্জি আমরা দিতে পারি না। এবার থিওরিটিক্যালি সিগমা টু সিগমা স্টার এই ট্রানজিশনগুলো থিওরিটিক্যালি অবশ্যই হয়, বা করতে তো তুই পারবি অনেকটা বেশি এনার্জি দিলে, কিন্তু প্র্যাকটিক্যাল পারপাসে আমরা যে স্পেকট্রোস্কোপগুলো ইউজ করি সেখানে সিগমার ইলেকট্রনটাকে জাম্প করার মতো অত এনার্জি আমরা দিই না, এটা আমি বলতে চাইলাম। তার জন্য সিগমা ট্রানজিশনটা দেখায়নি। এবার কি কি আমার কাছে প্রবাবল ট্রানজিশন আছে সেগুলো দেখি। তাহলে the electrons of a molecule that are not directly involved in the bonding are called non-bonding electrons, ভালো কথা, and are designated as n electrons, non-bonding electrons, n দিয়ে বোঝাবো। and there are unshared valence electron, there are unshared valence electron, নাইট্রোজেনে, অক্সিজেনে, হ্যালোজেনে unshared electron থাকে, আমরা জানি লোন পেয়ার বলি আমরা সেগুলোকে, that means non-bonded electrons. Since n electrons does not bonds, no corresponding anti-bonding orbitals are there, তাহলে বন্ড হলেই তবে বন্ড অ্যান্টি বন্ডিং হবে। এটা ইমোটি যারা পড়েছিস ভালো করেই জানিস, বন্ডিং হলেই তবে অ্যান্টি বন্ডিং হয়। নন বন্ডেড ইলেকট্রন গুলো বন্ডিং এ টেক পার্ট করেনি, তাহলে তার করসপন্ডিং কোনো অ্যান্টি বন্ডিংও নেই। এবার সিগমা আর পাই যে বন্ডিং গুলো আছে তাদের তাদের করসপন্ডিং অ্যান্টি বন্ডিং রয়েছে, সিগমা স্টার এন্ড পাই স্টার। এনার্জি প্রোফাইল, এনার্জিটা দেখতে পাচ্ছিস, এটা এনার্জি ডায়াগ্রামটা। তাহলে ভ্যাকেন্ট সিগমা স্টার পাই স্টার, সিগমা স্টার আর পাই স্টার গুলো ভ্যাকেন্ট অরবিটালস। আর নেক্সট হায়ার এনার্জি লেভেলস, নেক্সট হায়ার এনার্জি লেভেল যেখানে পাই বা নন বন্ডিং বা সিগমা এইসব জায়গা থেকে ইলেকট্রন প্রমোট হতে পারবে। ফ্রম দ্য গ্রাউন্ড স্টেট সিগমা পাই এন থেকে প্রমোট হতে পারবে। দ্য ইলেকট্রনিক ট্রানজিশন যেগুলো পসিবল, সিগমা টু সিগমা স্টার হতে পারে, পাই টু পাই স্টার হতে পারে, এন টু পাই স্টার হতে পারে, এন টু সিগমা স্টার হতে পারে, এগুলো হতে পারে। এবার তুই যদি এনার্জি, কতটা এনার্জি লাগবে সেটা যদি ভাবিস, অবশ্যই দেখতে পাচ্ছিস সিগমা থেকে যদি সিগমা স্টার ইলেকট্রনকে নিয়ে যেতে হয় অনেক বেশি এনার্জি লাগবে। তারপরে এন টু সিগমা স্টারের এনার্জি, তারপরে পাই টু পাই স্টার এনার্জি, পাই টু পাই স্টারের এনার্জি, অ্যান্ড লাস্টলি থাকছে এন টু পাই স্টার এনার্জি। ডায়াগ্রাম দেখলেই বুঝতে পারছিস এইটা হচ্ছে তার কাছে পসিবল ট্রানজিশনগুলো। এবার সিগমা স্টার থেকে কেন দেখায়নি, ওই যে বললাম যে স্পেকট্রোস্কোপ আমরা ইউজ করছি সেই স্পেকট্রোস্কোপে অতটা এনার্জি আমরা দিই না। তাহলে এত কিছু লিখলে তোর ইউভি ভিজিবল স্পেকট্রা সম্বন্ধে যে নোটটা বা যেটা লিখতে দেবে যা জানো লেখো কমপ্লিট হলো। এবার তার সাথে তোকে আরো কিছু ইনফরমেশন অ্যাড করতে হবে যেটা প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন হিসাবে অলরেডি পড়েছে। সেটা হচ্ছে ক্রোমোফোর্স আমরা কাকে বলি। ক্রোমোফোর্স কি? ক্রোমোফোর্স হচ্ছে এ কোভ্যালেন্টলি বন্ডেড থাকবে কিন্তু আনস্যাচুরেশন লাগবে। আনস্যাচুরেশন মানে ডবল বন্ড ট্রিপল বন্ডকে আমরা বলি আনস্যাচুরেশন। তাহলে ডবল বন্ড ট্রিপল বন্ড থাকবে গ্রুপ রেসপন্সিবল ফর ইলেকট্রনিক অ্যাবজর্পশন। তাহলে দেখ কিরকম ক্রোমোফোর হতে পারে, ডবল বন্ড NO2 হতে পারে, এরকম টাইপের সিস্টেম, এগুলো সব ক্রোমোফোর্সের আন্ডারে পড়ছে। দেন অক্সোক্রোমস কাকে বলবো? এমন কম্পাউন্ড যেগুলো এই ক্রোমোফোর্সের সাথে অ্যাটাচড থেকে তাদের ডেটাটাকে একটু অল্টার করে দিতে পারে। দ্যাট মিনস স্যাচুরেটেড গ্রুপ, কোনো একটা স্যাচুরেটেড গ্রুপ OH NH2 শুধু ক্লোরিন বা এরকম হ্যালোজেন্স উইথ নন বন্ডেড ইলেকট্রনস, যাদের কাছে নন বন্ডেড ইলেকট্রনস রয়েছে, হুইচ when attached to the chromophore alters both the wavelength and the intensity of the absorption, তাদেরকে আমরা বলবো অক্সোক্রোমস। অ্যাজ এ ডেফিনেশন এই দুটো আসতে পারে। এবং যখন এই বিষয়ে তুই নোট লিখবি ইন দ্য সেন্স বড় কোশ্চেন লিখতে দেবে ইউভি স্পেকট্রা সম্বন্ধে লেখো, তখন এই ইনফরমেশনগুলো দিতে হবে। ঠিক আছে? তুই যদি তোর অর্গানাইজার দেখিস, অর্গানাইজারের মধ্যে ভিতরে ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে। কোথায় দেওয়া রয়েছে? এই দেখ, অক্সোক্রোমস কাকে বলে, ক্রোমোফোর্স কাকে বলে, এইসব জিনিসপত্র মানে ভিতরে ক্রোমোফোর্সের ডেফিনেশন, অক্সোক্রোমসের ডেফিনেশন সব ভিতরে দেওয়া রয়েছে। আমি যে জিনিসগুলো বললাম কোন রিজিয়নে হয়, কি হয়, কোন ট্রানজিশন গুলো পসিবল কেন হচ্ছে সেগুলো বললাম। আমি একটু ডিটেইলড ওয়েতে বললাম, বেটার অ্যান্সার লিখতে চাইলে আমি যেটা বললাম সেখান থেকে অ্যান্সার লিখতে পারিস। নেক্সট নেক্সট কিসে ছিলাম? হ্যাঁ, তাহলে অক্সোক্রোমস হয়ে গেল। এবার ব্যাথোক্রমিক শিফট। ব্যাথোক্রমিক শিফট কি হচ্ছে? দেখ আমাদের যে ভিজিবল রেঞ্জটা রয়েছে না, ভিজিবল রেঞ্জটা তুই মোটামুটি ধরতে পারিস 400 থেকে 750 ন্যানোমিটার রেঞ্জে। 400 ন্যানোমিটারের যে দিকটা, ওই দিকটা হচ্ছে ব্লু ভায়োলেট রেঞ্জ, ঠিক আছে? 400 ন্যানোমিটারের দিকটা হচ্ছে ব্লু ভায়োলেট রেঞ্জ,
আর যেটা 750 ন্যানোমিটারের দিকটা রয়েছে সেটা হচ্ছে রেড কালারের রেঞ্জ। এবার বাকি আমরা ডেফিনেশনটা একটু পড়ার চেষ্টা করি। এটা হায়ার ওয়েভলেন্থ, এটা লোয়ার ওয়েভলেন্থ, ঠিক আছে? এবার বাকি ডেফিনেশন দেখ। আ শিফট অফ অ্যাবজর্পশন টু আ লঙ্গার ওয়েভলেন্থ, তাহলে লঙ্গার ওয়েভলেন্থের দিকে যাচ্ছে মানে রেড রিজিয়নের দিকে যাচ্ছে, ডিউ টু সাবস্টিটিউশন অর সলভেন্ট ইফেক্ট, যেই জন্যই হোক লঙ্গার ওয়েভলেন্থের দিকে যাচ্ছে, তার মানে রেড রিজিয়নের দিকে যাচ্ছে, তাই আমরা ব্যথক্রমিক শিফটকে রেড শিফটও বলতে পারি, এভাবে মনে রাখবো। আর এনার্জির সাথে ওয়েভলেন্থের সম্পর্ক ইনভার্সলি, তাই এনার্জি ওয়েভলেন্থ বাড়ছে মানে এনার্জি লোয়ার হচ্ছে, ল্যামডা ম্যাক্সিমামের ভ্যালুটা ইনক্রিজ করছে। এবার হিপসোক্রমিক শিফট অবশ্যই ব্যথক্রমিকের অপোজিটটা, তাহলে ওয়েভলেন্থটা লোয়ার ওয়েভলেন্থের দিকে শিফট হবে, তাহলে ল্যামডা ম্যাক্সের ভ্যালুটা ডিক্রিজ হবে, ডেল্টা ইটা ইনক্রিজ হবে। এইটাকে তাই হিপসোক্রমিক শিফটকে আমরা ব্লু শিফটও বলতে পারি, ঠিক আছে? ব্লু শিফটও আমরা বলতে পারি, বোঝা গেছে? হিস্টোক্রমিক ইফেক্ট ওইসব থেকে কিছু আসবে না, এই চারটে ডেফিনেশন পড়ে নিতে হবে। তাহলে এই যে যতটা বললাম ইউভি স্পেকট্রা থেকে কোশ্চেন করার জন্য এনাফ ইনফরমেশন তুই পেয়ে গেছিস, ঠিক আছে? তাহলে ইউভি হয়ে গেল। আমাদের আজকের ক্লাসের যেটা সব থেকে বড় পার্ট পড়ে রয়েছে সেটা হচ্ছে এনএমআর। এনএমআর করতে গেলে প্রথমে আমি মেন ইনফরমেশন যেটা পড়তে হবে, এটা থেকে এমসিকিউ দেবে এবং এমসিকিউ পড়েওছে, তাই আমি প্রথমে এই ইনফরমেশনটা বলি। নিউক্লিয়ার স্পিন, তো নিউক্লিয়ার স্পিনটাকে বুঝতে হবে, এবং এই বিষয়ে একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে যেখান থেকে এমসিকিউ হতে পারে, 2 নম্বর 1 নম্বরের কোশ্চেনও হতে পারে। সেটা কি? মেনি অ্যাটমিক নিউক্লিয়াই রয়েছে হ্যাভ আ প্রপার্টি কল্ড স্পিন। দ্য নিউক্লিয়াই বিহেভ অ্যাজ ইফ দে ওয়ার স্পিনিং, তাহলে নিউক্লিয়াইটা এমন ভাবে বিহেভ করছে যেন সে স্পিন করছে। ইন ফ্যাক্ট এনি অ্যাটমিক নিউক্লিয়াস হুইচ পোজেসেস, খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন, যারা আছিস ভালো করে শোন, বা যারা পরে দেখবি ভিডিওটা তারা ভালো করে মন দিয়ে শোন এই জায়গাটা, ইদার অড মাস অর অড অ্যাটমিক নাম্বার অর বোথ, দুটোই অড, মানে এক্স যদি কোনো একটা এলিমেন্ট হয় তার যদি অ্যাটমিক নাম্বার জেড হয়, মাস নাম্বার এটা হয়, জেডটাকে অড হতে হবে, এটাকে অড হতে হবে। ধর জেড অড হলো, এ ইভেন হলো, চলবে। এ ইভেন, এ অড হলো, জেড ইভেন হলো, চলবে। দুটোর মধ্যে যে কোনো একটা অড হলেই চলবে, অথবা দুটো অড হলে তো হবেই, মোদ্দা কথা কেউ মিনিমাম একটা অড থাকতে হবে। তাহলে বলবো হ্যাজ আ কোয়ান্টাই স্পিন, অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যান্ড আ ম্যাগনেটিক মোমেন্ট থাকবে তার, ঠিক আছে? এবার ফর ইচ নিউক্লিয়াই উইথ স্পিন অ্যান্ড দ্য নাম্বার অফ অ্যালোটেড স্পিন, এই আই দিয়ে আমরা স্পিন মানে ডিটারমাইন বাই দ্য স্পিন কোয়ান্টাম নাম্বার, আই দিয়ে আমরা বার করব। ফর ইচ নিউক্লিয়াই the number of I is a physical constant and there are 2I plus 1 allowed spin state with integral difference, ঠিক আছে? এটা হলো। তো এখান থেকে যেটা দেখতে হবে কারা দেখাতে পারবে এনএমআর, কারা পারবে না, ভালো করে। 1H1 বোথ কি অড, অবশ্যই দেখাতে পারবে। 2H1 অড পারবে। 6C13 পারবে। কোশ্চেন আসবে 6C12 এটা কেন এনএমআর দেখাতে পারে না, কিন্তু 6C13 কেন এনএমআর দেখাতে পারে, এবং অলরেডি এই কোশ্চেনটা পড়ে গেছে, তার রিজনে অ্যান্সারটা লিখতে হবে এর অড মাস নাম্বার রয়েছে তাই এর একটা নিউক্লিয়াই স্পিন থাকবে, ঠিক আছে? তাহলে নিউক্লিয়াই স্পিন বা নিউক্লিয়ার স্পিন এর জন্য ও এনএমআর অ্যাক্টিভ হবে। প্রত্যেকের কাছে দেখ কোথাও না কোথাও এদের কাছে অড আছে, হয় বোথ অড, হয় যে কোনো একটা অড থাকলেই হবে, এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন ছিল। এবার থিওরি অফ এনএমআর রয়েছে, তুই এটা আমি যেখান থেকে বলছি এটা একটু করতে পারিস, এটা একটু ইলাবোরেটেড রয়েছে কারণ গ্র্যাজুয়েশনের নোটের আমি টোটালটা দিতে পারিনি, আমি একটা সার্টেন 3-4 পাতা আমি ছবি তুলে এখানে রেখেছি, এখান থেকে বলছি বিষয়টা ভালো করে বুঝে নে, দিয়ে আমি এনএমআর এর বা যেই নোটটা পড়বি আমাদের আজকে লাস্ট কোশ্চেন যেটা, যে রাইট দ্য প্রিন্সিপাল অ্যাপ্লিকেশন অফ এনএমআর অ্যান্ড এমআরআই, এই যে কোশ্চেনগুলো আমি আজকের লাইভে বললাম প্রতিটা কোশ্চেন ইম্পর্টেন্ট, যত কটা বললাম তার মধ্যে কিছু না কিছু কোশ্চেন তো কমন পাবেই পাবি। আর একটা কোশ্চেন যেটা আমি ভুল ছবি তুলে ফেলেছিলাম ওটা আমি পরের দিন বলে দেবো পরের ক্লাসে, ঠিক আছে? পরের ক্লাসে কি নিয়ে আলোচনা করবো আগে বলি, পরের ক্লাসে প্রথমে আমি ফাজান্স রুল নিয়ে একবার আলোচনা করব, কোশ্চেন পড়েছে, হাইড্রোজেন বন্ড নিয়ে আলোচনা করব, দেন থার্মোডিনামিক্সের দিকে চলে যাব। তাহলে এই স্পেকট্রোস্কোপি আর থার্মোডিনামিক্সটাই বলা বাকি ছিল, এবং সমস্ত থার্মোডাইনামিক্স বলবো না, চিন্তা নেই, থার্মোডাইনামিক্সে যেরকম ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে সেটুকুই বলবো। এটা বলার পর তারপরের দিন সাজেশন দিয়ে দেবো, সাজেশনটা যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আমার কাছে আছে সেই কোশ্চেনগুলো তোদের সাথে লাইভেই ট্যালি করব, দিয়ে দেখবো
কোন কোশ্চেনগুলো বারবার রিপিটেশনে আসছে নিজেরাই বুঝতে পারবি, আচ্ছা হ্যাঁ ঠিকই তো, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। আর ওটাই তোদের সাজেশন এভাবেই হয় প্রিভিয়াস ইয়ার দেখে। যাই হোক, তুই প্রিন্সিপাল অফ এনএমআরটা তুই এখান থেকে অবশ্যই পড়তে পারিস, ঠিক আছে? পড়ে নিবি, ছোট্টর মধ্যে হয়ে যাবে। আমি গোটা বিষয়টা একটু বোঝানোর চেষ্টা করছি। সেটা হচ্ছে দেখ, থিওরি অফ এনএমআর এর দিকে যদি যাই, আমি লাইন বাই লাইন পড়ছি। উই ক্যান, কি বলতে পারি, স্পিনিং প্রোটন অ্যাজ আ রোটেটিং স্ফিয়ার অফ পজিটিভ চার্জ। আমরা উই ক্যান রিয়েলাইজ আ স্পিনিং প্রোটন অ্যাজ আ রোটেটিং স্ফিয়ার অফ পজিটিভ চার্জ। তাহলে পজিটিভ চার্জের একটা রোটেটিং স্ফিয়ার হিসাবে আমি ভাবতে পারি। ভাবলাম দ্য মুভমেন্ট অফ চার্জ ইজ লাইক অ্যান ইলেকট্রিক কারেন্ট। তাহলে সেন্টারটা যখন স্পিন করছে, এই স্পিনটা হওয়ার ফলে তার একটা, এই যে ম্যাগনেটিক ফ্লাক্সের লাইনগুলো যদি দেখা হয়, এইরকম একটা লাইন আমরা পাবো, পেলাম। আর ছবির উপর আমি আর আলাদা লাইন দিয়ে কি দেখাবো, এটা দেখাচ্ছি। তাহলে স্পিনিং প্রোটন বা নিউক্লিয়াস স্পিন করলে এরকম একটা মোমেন্ট তৈরি হচ্ছে। তাহলে মুভমেন্ট অফ দ্য চার্জ ইজ লাইক এ ইলেকট্রিক কারেন্ট ইন আ লুপ অফ ওয়্যার, যেগুলো ফিজিক্সে পড়েছি সেটাই, আমার থেকে বেটার জানিস এই ফিজিক্সের জিনিসগুলো। ইট জেনারেটস আ ম্যাগনেটিক ফিল্ড বি, একটা বি ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করলো, কল্ড দ্য ম্যাগনেটিক মোমেন্ট, বাট লুকস লাইক দ্য ফিল্ড অফ আ স্মল বার ম্যাগনেট। স্মল বার ম্যাগনেটের ফিল্ডের মতো এই ম্যাগনেটিক ফিল্ডটা দেখতে। এটা হচ্ছে প্রথম আমাদের ইনফরমেশন। তাহলে নিউক্লিয়াস যদি স্পিন করে, তাহলে স্মল বার ম্যাগনেট যেরকম ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে, নিউক্লিয়াসও ঠিক হুবহু ওরকম টাইপেরই ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করছে। তাহলে আমি যদি এর উপর বাইরে থেকে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিয়ে দিই, তাহলে সেই ম্যাগনেটিক ফিল্ডটা এই নিউক্লিয়াসের উপর কিছু একটা ইফেক্ট ফেলবে, সেটার উপর নির্ভর করেই এনএমআর আছে, নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। আবার বলছি, তোর এই যে বই আছে তোদের অর্গানাইজার, সেখান থেকে পড়ে নিতে পারিস, আমি ফান্ডামেন্টালটা একটু বোঝানোর চেষ্টা করছি। এবার যেটা হবে, প্রথমে বার ম্যাগনেটের সাথে অ্যানালজিটা আমরা বুঝি, যেহেতু বার ম্যাগনেটের মতো ম্যাগনেটিক ফিল্ড দিচ্ছে। তাহলে তুই যদি একটা স্মল বার ম্যাগনেটকে এই ম্যাগনেটিক এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে, ফিল্ড অফ লার্জার ম্যাগনেটিক ফিল্ড রয়েছে, এরকম এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে তুই যদি রাখিস, বার ম্যাগনেটটা টুইস্ট হবে। টুইস্ট হয়ে কি হবে, অ্যালাইন ইটসেলফ উইথ দ্য ফিল্ড অফ দ্য লার্জার ম্যাগনেট। তাহলে বার ম্যাগনেটটার এক্সটার্নাল ফিল্ড, এক্সটার্নাল যে ম্যাগনেটটা রয়েছে, এটা হর্সু ম্যাগনেট নিচে এক্সটার্নাল স্ট্রেংথ, গ্রেটার স্ট্রেংথের ম্যাগনেট। তাহলে তার যে ম্যাগনেটিক মুভমেন্টটার সাথে বার ম্যাগনেটটা নিজেই রোটেট হয়ে গিয়ে নিজের ম্যাগনেটিক মোমেন্টটা, এই যে বি জিরো মানে যেটা এক্সটার্নাল ম্যাগনেটের সাথে নিজের মোমেন্টটা বি, সেটাকে অ্যালাইন করে নিতে পারে। অ্যালাইন হয়ে গেলে আমি বলবো লোয়ার এনার্জি অ্যারেঞ্জমেন্ট বলবো সেটাকে। তাহলে তোর কাছে এটা একটা লোয়ার এনার্জি অ্যারেঞ্জমেন্ট, তোর কাছে একটা লোয়ার এনার্জি, দ্যাট মিনস মোর স্টেবল অ্যারেঞ্জমেন্ট হলো। আরেকটা কি হতে পারে, এর ম্যাগনেটিক মোমেন্টটা উল্টো দিকে হয়ে যেতে পারে, ঠিক আছে? এর ম্যাগনেটিক মোমেন্টটা কোন দিকে হয়ে যেতে পারে, উল্টো দিকে। সেটাকে আমি কি বলবো, হায়ার এনার্জি বা লেস স্টেবল, ঠিক আছে? তাহলে সেম ইফেক্ট আমরা কোথায় দেখতে পাবো, প্রোটনের জন্য দেখতে পাবো, কারণ প্রোটনও বার ম্যাগনেটের মতো একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে। প্লেসড ইন এক্সাক্ট এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড বি নট বলবো বা বি জিরো। the lower energy state with the proton align with the field called the alpha spin state. তাহলে বার ম্যাগনেটের ম্যাগনেটিক ফিল্ডের সাথে নিজের ম্যাগনেটিক ফিল্ডে অ্যালাইন হয়ে যেতে পারে, সেটাকে আলফা স্পিন স্টেট বা প্লাস হাফ বলবো। আর এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের রেসপেক্টে উল্টো দিকে অ্যালাইন হয়ে যেতে পারে, সেটাকে বিটা স্পিন স্টেট বা মাইনাস হাফ বলবো। এটা হচ্ছে লোয়ার এনার্জি এবং এটা হচ্ছে হায়ার এনার্জি। ওটা লোয়ার এনার্জি, এটা হায়ার এনার্জি, সেটাকে মাইনাস হাফ বলবো। তাহলে আলফা স্টেট হচ্ছে লোয়ার এনার্জি, বিটা স্টেট হচ্ছে হাই এনার্জি, মাইনাস হাফ বলবো। তাহলে ইন দ্য অ্যাবসেন্স অফ এন এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড কি হবে, এই স্পিনগুলো র্যান্ডম থাকছে। নিউক্লিয়ার যে স্পিন, অনেক অনেক অ্যাটম রয়েছে, অনেক অ্যাটমের অনেক নিউক্লিয়াস, প্রত্যেকের যে নিউক্লিয়াসের যে স্পিনগুলো সেগুলো বিভিন্ন দিকে রয়েছে, র্যান্ডামলি রয়েছে। যেই এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দেওয়া হলো, এই স্পিনটা হয় এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের রেসপেক্টে অ্যালাইন হয়ে যাবে অথবা অপোজিটলি চলে আসবে, মানে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের দিকে হবে বা অপোজিট দিকে হবে। সে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডের দিকে হলে বলবো সেটা আলফা, অপোজিট দিকে হলে বলবো বিটা। এই কথাটা এখানটায় বলা রয়েছে। হয় ওরিয়েন্টেশন হলে এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড যেগুলো অ্যাপ্লাই করবো, প্রোটন যে স্যাম্পলগুলো রয়েছে এটা আলফা স্টেট বা বিটা স্টেটে হবে। এবার একটা কি, এবার এখানে কথাটা হচ্ছে যেহেতু আলফা স্পিন স্টেট লোয়ার এনার্জি লেভেল, দেয়ার আর মোর আলফা স্পিন স্টেট দ্যান বিটা স্পিন স্টেট। আর ইনিশিয়ালি যেটা ছিল এক্সটার্নাল ম্যাগনেটিক যখন ছিল না, ম্যাগনেটিক মোমেন্ট এর র্যান্ডম ওরিয়েন্টেশন, যখন এক্সটার্নাল ম্যাগনেটিক মোমেন্ট নেই, র্যান্ডম ওরিয়েন্টেশনে আছে, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিয়ে দিলেই আলফা স্টেট বা বিটা স্টেটের মধ্যে সেটা অ্যালাইন্ড হয়ে যাবে। আলফা স্টেটটা বেশি পরিমাণে থাকবে বিটা স্টেটের থেকে, কারণ আলফা স্টেটটা মোর স্টেবল। এটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দেওয়ার ফলে হলো। এবার এখানে কি হবে, এবার ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন লাগাতে হবে। তাহলে একটা স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড যেই দেবো, দ্য এনার্জি ডিফারেন্স বিটুইন দ্য টু স্পিন স্টেট ইজ লার্জ,
ঠিক আছে, স্ট্রং ম্যাগনেটিক ফিল্ড দেবো, এনার্জি ডিফারেন্স বিটুইন টু স্পিন স্টেট ইজ লার্জ দেন ইট ইজ ইন দ্য উইকার ফিল্ড বেস। ইন ফ্যাক্ট দ্য এনার্জি ডিফারেন্স ইজ প্রপোর্শনাল টু দ্য স্ট্রেংথ অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড। তাহলে আলফা স্টেট আর বিটা স্টেটের মধ্যে এনার্জি লেভেলের গ্যাপটা কতটা হবে, ঠিক আছে, সেই গ্যাপটা নির্ভর করবে এক্সটার্নাল যে ম্যাগনেটিক ফিল্ডটা দেওয়া হয়েছে সেটার উপর। সেই ফর্মুলাটা থাকে ডেল্টা ইকুয়াল টু নিউ ইন্টু এইচ বাই টু পাই বি নট। ডেল্টা হচ্ছে এনার্জি গ্যাপ বিটুইন আলফা স্টেট অ্যান্ড বিটা স্টেট বা স্পিন স্টেট, বি নট হচ্ছে স্ট্রেংথ অফ দ্য এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড, নিউ বা গামা, বেসিক্যালি নিউ তো নয় গামা, গামাটা হচ্ছে গাইরোম্যাগনেটিক বা জাইরোম্যাগনেটিক রেশিও। এটা বসলো বেশ। গামার পরিচয় কি সেটা দেখে নিলি, রেশিও বিটুইন দ্য ম্যাগনেটিক মোমেন্ট অ্যান্ড দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যান্ড ইজ এ কনস্ট্যান্ট ফর ইচ মলিকিউল, ইচ মলিকিউলের জন্য এটা কনস্ট্যান্ট। বেশ, এবার মেন নামই হচ্ছে এন এম আর, নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স। আমরা নিউক্লিয়ারের ব্যাপারটা বুঝলাম, নিউক্লিয়াস বার ম্যাগনেটের মতো ফিল্ড দিচ্ছে, এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডে রাখলে সে ম্যাগনেটিক ফিল্ডের সাথে অ্যালাইন হয়ে যেতে পারে বা অপোজিটে হয়ে যেতে পারে, তার ফলে আলফা স্টেট বিটা স্টেট হয়ে যেতে পারে, আলফা স্টেট বেশি পরিমাণে থাকে। এবার তো রেজোনেন্স হতে হবে। রেজোনেন্স মানে কি বলতে চাইছি, রেজোনেন্স মানে বলতে চাইছি when the magnetic field is applied the nucleus begins to precise, ঠিক আছে, প্রিসিস, বলছি প্রিসিস কি জিনিস, about its own axis of spin with angular frequency omega which is called Larmor frequency। এবার প্রিসিশনাল মোশন কি, আমি যদি মেন টপিক বলি, ধর একটা লাট্টু বা টপ যখন তুই দড়ি দিয়ে ঘুরিয়ে ছেড়ে দিলি ঘুরছে, সে নিজের অ্যাক্সিসে গোল গোল করে ঘুরছে, যখন লাট্টুটার স্পিনটা কমে আসে, যখন সেটা মাটিতে পড়ে যাবে, স্পিন বন্ধ হয়ে যাবে, তখন কি হয়, সে নিজের অ্যাক্সিস বরাবর একটু সেই মাতালের মতো মানে এদিক ওদিকে ঘুরতে শুরু করে বেসিক্যালি। বুঝতে পারছিস আশা করি বিষয়টা কি হচ্ছে, বা আমি যদি একটা ছবি দেখাই যদি একটু বেটার বুঝতে পারিস, এই যে এই বিষয়টা, লাট্টুটা প্রথমে সোজা হয়ে ঘুরছিল, এবার যখন লাট্টুর স্পিনটা শেষ হয়ে যাচ্ছে সে একটু চারিদিকে টালমাটাল করে ঘুরছে, তাহলে এই যে মোশনটা, যে সার্কুলার পাথটা তৈরি করছে, এটাই হচ্ছে তার প্রিসিশনাল মোশন। তাহলে এই প্রিসিশনাল মোশনটা হয় এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিলে। বেশ, প্রিসিশনাল মোশন হলো। এবার the frequency at which proton precesses is directly proportional to the strength of the applied magnetic field and the strength of the applied field and the strength of the applied field, the higher the rate of the precisional strength of the applied field, যত বাড়াবি precisional মোশনটা তত গ্রেটার ভাবে হবে। That means angular frequency omega. Since the nucleus has a charge and the precision generates an oscillating electric field স্বাভাবিক of the same frequency, if radio frequency waves of these frequency are supplied, তাহলে এই যে নিউক্লিয়াসটা যে প্রিসিশনাল মোশনে ঘুরছে তার একটা রোটেটিং এর একটা ফ্রিকোয়েন্সি রয়েছে, ও যে ফ্রিকোয়েন্সিতে রোটেট করছে সেই ফ্রিকোয়েন্সি যদি আমি রেডিও ওয়েভ দিয়ে দিই তাহলে কি হবে, সাপ্লাই করে দিলাম, ওর যে ফ্রিকোয়েন্সিতে প্রিসিস হচ্ছে সেই ফ্রিকোয়েন্সির যদি রেডিও ওয়েভ আমি সাপ্লাই করে দিই টু দ্য প্রিসিসিং প্রোটন, দ্য এনার্জি ক্যান বি অ্যাবজর্ব, তাহলে ওই রেডিও ওয়েভ থেকে এনার্জিটা নিউক্লিয়াসটা বা প্রোটনটা অ্যাবজর্ব করবে। That is when the frequency of the oscillating electric field component of the incoming radiation just matches the frequency of the electric field generated by the preceding nucleus. The two fields can be coupled and the energy can be transferred from incoming radiation to the nucleus, thus causing a spin change. এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড আসছে, প্রিসিশনাল মোশন আসে, ওই প্রিসিশনাল মোশনের যে ফ্রিকোয়েন্সি সেই ফ্রিকোয়েন্সি তুই যদি রেডিও ফ্রিকোয়েন্সি দিয়ে দিস ওখানে একটা স্পিন চেঞ্জ হবে, এত কথাই বলেছে। এবং ও স্পিন করছে মানে ওখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তো জেনারেট হবেই, সেই সেন্সে বলবো। এবার তার একটা লার্মোর ফ্রিকোয়েন্সি রয়েছে, প্রিসিশন হচ্ছে। এবার ধর এর যে অ্যাঙ্গুলার মোমেন্ট, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি যেটা রয়েছে, এই যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা, ওটা যদি 60 মেগা হার্জ হয়, তুই যদি 60 মেগা হার্জের রেডিও ওয়েভ দিয়ে দিলি, এইচ নিউ রেডিও ওয়েভ দিলি, তাহলে এর লার্মোর ফ্রিকোয়েন্সি যেটা রয়েছে তার সাথে এক্সটার্নাল যে রেডিও ওয়েভ আসছে তার ফ্রিকোয়েন্সিটা ম্যাচ করে গেল, সেম ফ্রিকোয়েন্সিটা ম্যাচ করে গেলেই সেখানে একটা স্পিন চেঞ্জ আসছে। তাহলে নিউক্লিয়ার ম্যাগনেটিক, তাহলে দ্য নিউক্লিয়ার ম্যাগনেটিক রেজোনেন্স প্রসেস অ্যাবজর্পশন অকার্স হোয়েন নিউটা, তাহলে এক্সটার্নাল যে ওয়েভটা আসছে তার ফ্রিকোয়েন্সিটা লার্মোর ফ্রিকোয়েন্সির সাথে সমান হয়ে যাবে। ঠিক আছে, when a nucleus is subjected to the right combination of magnetic field and the electromagnetic radiation to flip its spin, it is said to be in resonance and absorption of energy is detected by NMR spectrometer। এই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে টোটাল থিওরি। এই জিনিসটা এখানে ছোট্ট করে বলা রয়েছে টোটালটা, প্রিন্সিপাল অফ এনএমআর আমি যেটা বললাম ভালো করে পড়ে নিলে
টোটাল জিনিসটা এখানে বলা রয়েছে। ঠিক আছে, এবার এর ইউজের মধ্যে তোকে যে ইউজটা পড়তে হবে, এমআরআই এর ইউজ পড়তে হবে। এমআরআইটা হচ্ছে এনএমআর এর মেডিকেল ফিল্ডে ইউজ। কোথায় করা যেতে পারে? ক্লিনিক্যাল নিউরোলজি, সেখানে ইউজ হয়। কার্ডিওলজির বিভিন্ন ডেটা নিতে, ক্যান্সারের ডেটা পেতে, সফট টিস্যু ড্যামেজ হয়েছে নাকি সেগুলোর জন্য এমআরআই ইউজ করা যেতে পারে। ঠিক আছে, এমআরআই অলসো ইউজ ইন দ্য গ্রেড ইন দ্য বেসিক সায়েন্স টু স্টাডি দ্য ব্রেন ফাংশন এন্ড ক্যান্সার গ্রোথ। এসব জায়গাতে আমরা এমআরআই ইউজ করি। আরেকটা তোকে এখানে কি পড়তে হবে, সেটা হচ্ছে যে এনএমআর স্টাডিজের কি, এনএমআর কে কেন আমরা স্টাডিজ করি, হোয়াট আর দ্য অ্যাপ্লিকেশন অফ এনএমআর স্টাডিজ। এনএমআর স্টাডিজ দিয়ে আমরা কি করি? বিভিন্ন মলিকিউলের মধ্যে কত, হাউ মেনি প্রোটনস আর প্রেজেন্ট ইন এ মলিকিউল, সেটা জানার জন্য, একটা মলিকিউলকে ক্যারেক্টারাইজ করার জন্য, সেখানে কতগুলো টাইপের এবং কতগুলো হাইড্রোজেন রয়েছে তুই তো চোখে দেখে বুঝতে পারবি না, মেশিনের চোখ দিয়ে দেখতে হয়। এনএমআর স্পেকট্রা ইউজ করে আমরা সেটা করতে পারি। তাহলে এনএমআর স্পেকট্রার ইউজ দেখে নিবি, এনএমআর স্পেকট্রার আমি থিওরি বললাম সেটা দেখে নিবি, এমআরআই এর ইউজ দেখে নিবি। এমআরআই এর ইউজ দেখা হলো, এ কটা ইম্পর্টেন্ট ছিল। আর কি এখানে একটা টিএমএস, টিএমএস বারবার বলছে দেখবি, এটা পড়তে গেলে দেখবি এখানে টিএমএস নেওয়া হচ্ছে। টিএমএস টেট্রামিথাইল সিলেন, দ্যাট মিনস সিলিকন, সিলিকনের চারদিকে চারটে মিথাইল গ্রুপ। ঠিক আছে, টেট্রামিথাইল সিলেন নেওয়া হচ্ছে, টিএমএস নেওয়া হয়। কেন টিএমএস নেওয়া হয় এটাও একটা কোশ্চেন হতে পারে। আমি এখানে ছবি তুলে রেখেছিলাম, প্রবাবলি আমি ইয়েটা অফ করে ফেলেছি। তাহলে টেট্রামিথাইল সিলেনের দিকে আমরা যদি যাই, এক সেকেন্ড দাঁড়া, টু রাইট এখানে গ্রাফ না হয়, এক্সট্রিমলি এক্সট্রিম যেটা আমার রাইট পোর্শন রয়েছে, এক্সট্রিম রাইট পোর্শনে আমার টিএমএস এর পিকটা থাকে। তো টিএমএস কে নেওয়ার কি রিজন? টিএমএস এ 12টা ইকুইভ্যালেন্ট প্রোটন রয়েছে, কারণ CH4 বলছি, CH3 আছে, চারটে CH3 আছে, একটাতে 3টে হাইড্রোজেন, চারটেতে 12টা হাইড্রোজেন, 12টা হাইড্রোজেন ইকুইভ্যালেন্ট, একই ধরনের। This can be seen from its structure, এই যেখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। Since all the protons are in the same environment, TMS gives single intense peak in the NMR spectrum. এটাকে আমরা রেফারেন্স হিসেবে নিই এবং এক্সট্রিম রাইটে ও একটা সিঙ্গেল লাইন দিয়ে রাখে, ওটাকে রেফারেন্স হিসেবে নিচ্ছি, ওটাকে 0 হিসাবে ধরে তারপরে আমার 0 to 10 12 এদিকে ডেটা চলতে থাকে। It has a low boiling point 27°C and thus can be easily recovered after spectrum is record. তাহলে একটা যে কিউবেটের মধ্যে বা যে যার মধ্যে তুই যারই মধ্যে হোক তুই স্যাম্পলটা নিয়েছিস, রেফারেন্স হিসেবে টিএমএস লাগবে, স্যাম্পলটার মধ্যে টিএমএসটা মিশিয়েছিস, কাজ কারবার পুরো ডেটাটা নেওয়ার পর তুই যখন স্যাম্পলটাকে আবার রিকভারি করবি তার মধ্যে তো টিএমএসটা মিশে গেল। টিএমএস এর বয়েলিং পয়েন্টটা কম হওয়ার ফলে কি, স্যাম্পলটাকে একটু ওয়ার্ম করে দিলে টিএমএসটা বেরিয়ে চলে যাচ্ছে ইভাপোরেট হয়ে, তুই মেন স্যাম্পলটা টিএমএস থেকে সেপারেট হয়ে গেল, সেদিকে সুবিধা। ইট ইজ কেমিক্যালি ইনার্ট, যে স্যাম্পলটা ডেটা নেওয়ার চেষ্টা করছি তার সাথে এটা রিয়াকশনও করছে না, রিয়াকশন করে গেলে টিএমএসটাও নষ্ট হয়ে যাচ্ছে, স্যাম্পলও নষ্ট হয়ে যাচ্ছে, ডেটা ভুলভাল আসবে। লাস্টলি মিথাইল গ্রুপস ইন টিএমএস আর হাইলি সিল্ডেড। এই সিল্ডিং বলতে কি বুঝি এটা এখন দুটো ডেফিনেশন দেখে নেবো। বাই দেয়ার ইলেকট্রনস ফ্রম দ্য এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে, তাহলে হাইড্রোজেনের আশেপাশে যে ইলেকট্রনটা রয়েছে সেটা চাদর খুব ভালোভাবে ইলেকট্রনটাকে ঘিরে রেখেছে। ঠিক আছে, এবার এক্সটার্নাল যে ম্যাগনেট রয়েছে তার যে ম্যাগনেটিক ফিল্ডটা, সেই ম্যাগনেটিক ফিল্ডটা হাইড্রোজেনের যে নিউক্লিয়াস রয়েছে ভালোভাবে সেন্স করতে পারে না, এটাকেই আমি বলছি শিল্ডিং। শিল্ডেড থাকে বাই দেয়ার ইলেকট্রনস ফ্রম দ্য এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড। কনসিকুয়েন্টলি টিএমএস shows NMR at a very high magnetic field strength compared to other proton. তাহলে মধ্যে কথা, এর যে হাইড্রোজেনকে রেজোনেট হতে গেলে টিএমএস এর হাইড্রোজেনের নিউক্লিয়াসটা যেটা নিউক্লিয়ার রেজোনেন্স হচ্ছে, সেটাকে রেজোনেট হতে গেলে অনেক বেশি এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড প্রয়োগ করতে হবে। সাধারণত আমরা যে ম্যাগনেটিক ফিল্ড প্রয়োগ করছি সেই ম্যাগনেটিক ফিল্ডে টিএমএস এর হাইড্রোজেনগুলো রেজোনেট করছে না, বাকি অন্যান্য যে স্যাম্পলগুলো নিচ্ছি সেটা রেজোনেট করছে, সেই জন্য টিএমএস কে আমরা এখানে রেফারেন্স হিসেবে নিতে পারবো। আর সিল্ডিং ডিসিল্ডিং এর যে কোশ্চেনটা সেটা একবার বলে নি। এই যে শিল্ডিং ইফেক্ট এন্ড ডিশিল্ডিং ইফেক্ট বলতে আমরা কি বুঝি? শিল্ডিং বলছে আর নিউক্লিয়াস হুজ কেমিক্যাল শিফট হ্যাজ বিন ডিক্রিজড ডিউ টু অ্যাডিশনাল ইলেকট্রন ডেন্সিটি। ডিউ টু কি বলেছে? ডিউ টু বলেছে অ্যাডিশনাল ইলেকট্রন ডেন্সিটি। তাহলে যে নিউক্লিয়াসটা তুই রেজোনেট করাতে চাইছিস বাইরের এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড দিয়ে, সেই নিউক্লিয়াসটার আশেপাশে যদি ইলেকট্রনটা ওকে ভালোভাবে ঘিরে ধরে, বাইরের ম্যাগনেটিক ফিল্ডটাকে এই নিউক্লিয়াসটা ভালোভাবে সেন্স করতে পারে না, সো রেজোনেন্স হতেও ওর চাপ হয়, মানে চাপ হয় যাচ্ছে সহজে রেজোনেট হতে চায় না, তাহলে সেটাকেই আমরা বলছি শিল্ডিং। আর ডিসিল্ডিং মানে কি? হুজ কেমিক্যাল শিফট ইজ ইনক্রিজ। এখানে কেমিক্যাল শিফট ডিক্রিজ করছে, ডিক্রিজ করছে মানে এই 0 to 10 এই জিরোর দিকে বা 1 2 3 এ লোয়ার রেঞ্জে থাকবে। আর কেমিক্যাল শিফটে ইনক্রিজ করছে মানে 9 10 এই দিকে চলে যাচ্ছে, এটা কি অ্যাডিশন অফ দ্য ইলেকট্রন ডেন্সিটি ডিউ টু ম্যাগনেটিক, সেটা হচ্ছে ডিসিল। এখানে অ্যাডিশন হবে না, সাবস্ট্রাকশন হবে ইলেকট্রন ডেন্সিটিটা কমে যাওয়ার জন্য, সেটাকে আমি বলছি ডিসিল্ডিং। ঠিক আছে, এই দুটো ডেফিনেশন তোর কাছে জানতে চাইতে পারে। মোটামুটি এতটা তুই যদি পড়ে নিস তাহলে পরীক্ষাতে আশা করি
স্পেকট্রোস্কোপি থেকে যেরকম যা কোশ্চেন আসবে তুই অ্যান্সার করতে পারবি। ঠিক আছে, এটুকুই বলার। বাকি পরের দিন আমরা এখানে আর একটা দুটো যে কোশ্চেন আমার যদি মনে হয় একটু বলে দেওয়া উচিত, আমি সেই একটা দুটো কোশ্চেন বলবো। সেই কোশ্চেনটা বলার পর তোর অন্য কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করবো, থার্মোডাইনামিক্স আলোচনা করবো, তারপরের দিন কি বলে বললাম সাজেশন দিয়ে দেবো, তাহলেই আমার ওখানে কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আজকে এতটাই থাকলো। স্পেকট্রোস্কোপি যা বললাম এই মোর দ্যান এনাফ। ঠিক আছে, তাহলে রাখলাম। আজকে এতটাই থাকলো, রাখলাম মানে লাইভ অফ করলাম।